হাসিনার কাছে সুষ্ঠু নির্বাচন দাবি করা আর বাটপার রফিকুল আমিনের কাছে ডেস্টিনি চালুর দাবি করা একই কথা। হাসিনা যেরকম সুষ্ঠু নির্বাচন দেওয়ার ব্যাপারে টালবাহানা করত, সেম ভাবে রফিকুল আমিনও ডেস্টিনি চালুর ব্যাপারে টালবাহানা করতেছিল, করতেছে এবং করবে। এটাই স্বাভাবিক। কারণ সুষ্ঠু নির্বাচন হইলে হাসিনা যে নির্বাচনে হারবে এটা যেরকম হাসিনা জানতো, সেম ভাবে ডেস্টিনি চালু হইলে অডিটের মাধ্যমে এই বাটপার রফিকুল আমিনের যে আর রক্ষা নাই এটাও কিন্তু সে খুব ভালো করেই জানে। কারণ যে কোনো বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠান বা যে কোনো বন্ধ হয়ে যাওয়া যৌথ মূলধনী ফার্ম পুনরায় চালু করতে গেলে কি করতে হয়? প্রধানতম শর্ত হইতেছে অডিট। চাইলে ডেস্টিনি 2000 লিমিটেড চালু করতে গেলে অডিট করাটা কিন্তু কম্পালসারি। তাইলে অডিট করলেই তো তার সব খবর বা সব তলের খবর বাইর হয়ে যাবে। এই সকল কারণে ডেস্টিনি চালুর ব্যাপারে এই যে বাটপারের এই তালবাহানা, বুঝতে পারছেন? মানে সঠিকভাবে অডিট হইলে যে বাটপার ফাইসা যাবে এটা তো আর কেউ না জানলো, হ্যাঁ খুব ভালো করেই জানে। এই কারণেই যে দেখেন এই তালবাহানা, এই গোজামিল, এই সব তামসা এগুলা করতেছে। তো যাই হোক, এই বাটপার কি চায় না চায় তাতে কিচ্ছু আসে যায় না। আমরা বিনিয়োগকারীরা কি চাই না চাই সেটা গুরুত্বপূর্ণ। তো চলেন আজকের মূল আলাপে আসি। আমরা দেখলাম আজকে একটা পিএইচডি কনফারেন্স হওয়ার কথা ছিল, তো শেষমেশ এই পিএইচডি কনফারেন্সটা মানে বাটপার বাতিল করলো। কেন? কারণ পিএইচডিদের সামনে দাঁড়ায় কথা বলার হিম্মত তো এই চোরের নাই। এ তো চোর, বাটপার, এর তো এই হিম্মত নাই। আর এই সকল কারণে কি করছে, এই যে এতদিনের আমরা মানে আকাঙ্ক্ষিত একটা বিষয়, আজকের এই প্রোগ্রামটা এই বাটপার ক্যান্সেল করছে। কি বলছে জানেন? বলছে আরো বৃহৎ পরিসরে প্রোগ্রাম করার জন্য নাকি আজকের দিনটা চেঞ্জ করা হয়েছে। অথচ যতদূর জানি আজকে এই রফিকুল আমিন এই বাটপার সে এখন কিছু ডায়মন্ড নিয়ে আজকে নাকি তার ওই যে বালসাল কি 8 লেভেল না কয় লেভেল না 5 লেভেল ওই প্ল্যান নাকি ওই ডায়মন্ড গুলার লগে বলে ঘুটু করবো শুনলাম। তাহলে দেখেন, একদিকে বলতেছে বড় পরিসরে প্রোগ্রাম করব, একদিকে বলতেছে বড় পরিসরে প্রোগ্রামের লেগে আসলে আজকের এই পিএইচডি কনফারেন্সটা স্থগিত হইল, আর একদিকে তলে তলে ওই তার দালাল গুলারে লিয়া ওই প্ল্যান ট্যান দেখানোর গুটুকাটু করতেছে। এই হলো বাটপারের অবস্থা। তো আজকের এই প্রোগ্রামটা ক্যান্সেল হওয়াতে আমগো অনেকের দেখলাম মন খারাপ। তবে ব্যক্তিগতভাবে কিন্তু ভাই আমার কিন্তু মন খারাপ না, আমি কিন্তু খুশি। আজকের এই প্রোগ্রামটা যে বাটপারে ক্যান্সেল করছে এই কারণে আমি খুশি। কেন? আসেন সেটা দেখি। আজকের এই প্রোগ্রামটা ক্যান্সেল হওয়ার মাধ্যমে অনেকগুলা জিনিস কিন্তু কি প্রমাণিত হয়ে গেল। কি কি জিনিস প্রমাণিত হয়েছে? প্রথমত, এই বাটপার এই রফিকুল আমিন এই বাটপার সে যে পিএইচডিদের সাথে বসার ক্ষেত্রে ভয় পায়, হে যে পিএইচডি করে ভয় পায়, এটাই কিন্তু প্রথম প্রমাণ যে পিএইচডির সামনে বা পিএইচডি গো সামনে মুখোমুখি হইয়া প্রশ্ন উত্তর কথা কওয়ার হিম্মত এই বাটপারে নাই। এই কারণে আজকে এই প্রোগ্রাম ক্যান্সেল করছে। এটা হলো প্রথম আমার খুশি হওয়ার কারণ। সে যে পিএইচডি করে যে ভয় পাইছে এটা ক্লিয়ার বুঝতে পারলাম। আমাদের পিএইচডি সাইফুল ভাই লেখছেন, হুজুরে তিনি আমাদের সামনে কিছু উপস্থাপন করবে, কথা বলবে, এই উদ্দেশ্যে বরিশাল থেকে ঢাকা আসলাম, অথচ প্রোগ্রাম বানচাল করলো, আসলে দুঃখজনক। আরে কোয়েন না ভাই, এরকম আপনার মতো বিভিন্ন জেলা থেকে আরো অনেকেই কিন্তু আইছিল এই প্রোগ্রামটার জন্য আইছিল, কিন্তু ওই যে শেষ মুহূর্তে আমি আলোচনা করতেছি তার আসলে মূল কিচ্ছা কাহিনী কি এটা আলোচনা শুনলেই বুঝতে পারবেন। তাহলে দেখেন, এই প্রোগ্রামটা ক্যান্সেল হওয়াতে প্রথমত একটা জিনিস প্রমাণিত হইলো যে এই বাটপারে পিএইচডি করে মুখোমুখি হইতে ভয় পায়, পিএইচডি করে সামনে কথা কইতে ভয় পায়। এই জন্য এই যে প্রমাণ যে হইলো এই জন্য আমি খুশি।
দ্বিতীয় খুশির কারণ কি জানেন? দ্বিতীয় খুশির কারণ হইল পিএইচডি ফোরাম যে আগের চেয়েও আরো সংগঠিত, পিএইচডি ফোরাম যে আগের চেয়েও আরো ঐক্যবদ্ধ, তার প্রমাণ এই গত মিটিং, আজকের এই মিটিংটা যে সে ক্যান্সেল করছে বাটপারে, তার প্রমাণ হলো এটা। কারণ কি জানেন? মানে প্রায় 200-300 পিএইচডি কিন্তু রেডি হয়ে গেছিল, 200-300 পিএইচডি এরা কিন্তু চলে আসার জন্য। আমি বলতেছি, মুখলেস ভাই লেখছেন, মুখলেসুর রহমান ভাই লেখছেন, বাঁশের লাঠি নিয়ে মাঠে নামতে হবে, রফিকুল আমিন চিটার বাটপার গ্রুপকে ধ্বংস করার জন্য বেদম পিটান দিয়ে শহরের ল্যাম্পপোস্টে টাঙ্গিয়ে রেখে জুতা স্যান্ডেল থুতু মারতে হবে। পরিস্থিতি সেই দিকে যাইতেছে, সামনে এগুলারে মানে মানুষের যে কি করবো, এগুলো কাপড় চুপড় তো থাকবো না, এগুলা লুঙ্গি জেঙ্গাও থাকবো না সামনে, যেই যা করতেছে এই বাটপারের বাচ্চাগুলা। যাই হোক, তাইলে দ্বিতীয় আনন্দের বিষয় আমার জন্য এই যে প্রোগ্রামটা যে বাটপার ক্যান্সেল করছে, কারণ ক্যান্সেল করছে এই জন্য যে পিএইচডি ফোরাম আসলেই আগের চেয়ে আরো অনেক বেশি সংগঠিত এবং আরো বেশি ঐক্যবদ্ধ, এবং 200-300 পিএইচডি প্রায় কনফার্ম চলে আসছিল। শেষ মুহূর্তে এই এত এত পিএইচডি ঐক্যবদ্ধ হয়ে গেলে প্রশ্নের উত্তর দিতে দিতে তো বাটপারের লুঙ্গি জেঙ্গা কিছু থাকবো না, এর লেগে এটা ক্যান্সেল করছে। 2 নাম্বার। 3 নাম্বার কারণ কি? আমি এই প্রোগ্রাম ক্যান্সেল হয় যে আমি খুশি হইলাম, তার 3 নাম্বার কারণ কি? 3 নাম্বার কারণ হলো ডেস্টিনি চালুর ক্ষেত্রে প্রধান অন্তরায় যে এই বাটপার রফিকুল আমিন, সেটা আরো একবার প্রমাণিত হইল। সে বের হওয়ার পর থেকে আজ পর্যন্ত আলিস সেন্টার দখল থেকে শুরু করে তার দালাল রেদিয়া পতিতা দিয়া আলিস দখল, অমুক দখল, তমুক দখল, ভিডিওতে অডিওতে চুরি চামারি কইরা তলে দিয়া চিপা চাপা দেয়া এমডি হইতে চায়, এই হইতে চায়, যা কিচ্ছা কাহিনী করছে প্রত্যেকটাতে কিন্তু এই বাটপার ধরা খাইছে। সে যে ডেস্টিনির বিরুদ্ধে এটা প্রমাণিত হয়েছে। সর্বশেষ আজকের এই প্রোগ্রামটা ক্যান্সেল করার মাধ্যমে আরো একবার প্রমাণিত হইল যে ডেস্টিনির মূল সমস্যা এই বাটপার। এই জন্য আমি খুশি। আজকের এই প্রোগ্রাম ক্যান্সেল হওয়ার ক্ষেত্রে আমগো চতুর্থ আরেকটা লাভ হয়েছে, এই জন্য আমি খুশি। কি সেটা জানেন? সারা বাংলাদেশে সকল ডিস্ট্রিবিউটরের কাছে এই বাটপার রফিকুল আমিনের গ্রহণযোগ্যতা আরো এক ধাপ কমে গেল। এমনি তো গ্রহণযোগ্যতা নাই, ওরা তো সবাই চোর বাটপার কয়, এখন আরো বেশি করে চোর বাটপার কইতেছে মানুষে। এর গ্রহণযোগ্যতা এই প্রোগ্রাম ক্যান্সেলের মাধ্যমে তার গ্রহণযোগ্যতা আরো এক ধাপ নিচে নামলো। এই কারণে প্রোগ্রাম ক্যান্সেল হইলেও আমি ব্যক্তিগতভাবে খুশি যে চোর আরো বেশি মানুষের সামনে চোরের খাসলত প্রকাশ হইতেছে। চলুক, ওই যে আমি কইছি না, আমগো কোনো কাম কাজ নাই, পয়সা ফেক, তামাশা দেখ, ওই বাটপার যা করবো তাই বুমেরাং হইব, বাটপার যা করবো তাই বুমেরাং হইব, কইছি না? দেখেন তাই হইতেছে। যাই হোক, এই বাটপারকে এত তেলানোর টাইম নাই। হয়তো চোর বাটপার, ওরে আবার এত তেলানোর কি আছে? বিগত 13 বছর ধরে এই বাটপার এই আমাদের ডেস্টিনির 45 লাখ ডিস্ট্রিবিউটরের জীবন জীবিকা ক্যারিয়ার নিয়ে তামসা করতেছে এই বাটপারের বাচ্চা। আমাদের 3 জন ফাউন্ডার ডিরেক্টরের সর্বশেষ যে আমরা একটা জুম মিটিং দেখছিলাম, ওইটাতে ওনারাও কিন্তু বলছে একই কথা, যে তাগরেও কইছে যে না, আমি বাইরে না হইয়া কোনো মিটিং হবে, আমি বাইরে না হইয়া কোনো ডেস্টিনির ব্যবসা চালু হবে না। এই বাটপারের বাচ্চা একদিকে কি বলছে, বলছে আমি জেল থেকে বাইরে না হইয়া ডেস্টিনি চালু করতে দিব না, আবার আরেকদিকে নিজের জামিন নিজে না নিয়ে এই বাটপার ভিতরে বৈশা বৈশা জামিন বাণিজ্য করছে, আর এই লক্ষ লক্ষ মানুষের সাথে প্রতারণা করছে এই বাটপার। স্বপ্নবাজি লিখছেন, আর কোনো সুযোগ দেওয়া যাবে না, ডেস্টিনি থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। কোনো সন্দেহ নাই, এই বাটপারকে অবাঞ্ছিত মানে হয়তো অবাঞ্ছিতই। বাংলাদেশ থেকে লাথি দিয়ে হাসিনারে বাইর করে দেওয়া হয়েছে না, আর আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে না? এই বাটপারের বাচ্চা কারণ লাথি দেওয়া ডেস্টিনি থেকে বাইর করে দিতে হইব, আর ওরে ডেস্টিনি তো অবাঞ্ছিত করতে হইবে এই বাটপারের বাচ্চাকে। 45 লক্ষ মানুষের রুটি রুজি নিয়ে এই 13টা বছর ধরে ছিনিমিনি খেলছে, বাইর হওয়ার পরে আরো বাটপারি করতেছে এই বাটপার। সাইফুল ভাই লিখছেন, বরণ ভাই আমাদের কাছে একটা অনুরোধ রইল, সে কিভাবে আমাদের টাকায় 1.5 কোটি টাকা দামের গাড়িতে চড়ে, সকল বিনিয়োগকারীদেরকে বলতে হবে তার বিনিয়োগের পরিবর্তে গাড়ি আটকাতে হবে। ওরে যে পাবলিকের সামনে কি করব এটা তো বুঝতেছে না, এখনো তো গায়ে বাতাস লাগে ঘুরতেছে, টের পাইব পরে। আম করে দেখেন, একদিকে জেলে থাকা অবস্থায় কইছে আমি বাইরে, সে কইছে যে সে বের না হইয়া কোম্পানি চালাইব না, আর আরেকদিকে ইচ্ছা কইরা জেল থেকে বাইরে না হইয়া 13টা বছর ধরে এই যে 45 লাখ মানুষের সাথে রীতিমতো তামসা করতেছে এই বাটপারের বাচ্চা। আবার এখন জেলখানা থেকে বাইরে হয়েছে,
জেলখানা থেকে বাইর হয়ে এখন ধানাই পানাই করতেছে। এখন আবার রাজনীতিও সামনে আসতেছে। ওর আমজনতা দেখেন নাই, চোরের বাচ্চা আমজনতা পার্টি দিছিল, পরবর্তীতে ওই যে আমজনতার দল তারেক বেড়ে ঠাপ খায়া এখন আমজনগণ পার্টি করছে। ওর আরো আছে, ওর সামনে আরো আইছে কিচ্ছা কাহিনী, তার সামনে আরো আইবো, জাস্ট খালি ধৈর্য ধরেন না। একটা অমানুষের বাচ্চা, অমানুষের বাচ্চা। ৪৫ লাখ মানুষের ক্যারিয়ার, ৪৫ লাখ মানুষের কর্মসংস্থান, ৪৫ লাখ মানুষের জীবন জীবিকা এই বাটপারের কাছে গুরুত্বপূর্ণ না। এর কাছে গুরুত্বপূর্ণ হইল পদ পদবী। ওই যে দেখেন না সিপা চাপা দিয়ে ওই যে ওই বড়ুয়ারে বলে বিদেশ থেকে একদিনের লয়ে আইব, চট করে এমডি হইব, চিপা দিয়া সিও হইব, এই হইব সেই হইব, বাটপারের বাচ্চা। মানে এখানে লাখ লাখ মানুষ তারা গ্রামে যাইতে পারে না, ঈদের চান্দে বাড়িতে যাইতে পারে না, পরিবার পরিজন নিয়ে ঠিক মতো দিন কাটাতে পারতেছে না, আর এই বাটপার আছে তার পদ পদবী নিয়ে। হেলালুদ্দিন ভাই লেখছেন, ভাই 100 টাকা 1800 টাকার কি হবে? ভাই এগুলা ধোলাই খাইব। 100 টাকা 1800 টাকা যে তামসা করছে না এগুলা, তো কত কিছু তো মুখ দিয়ে আসে, পাবলিকলি তো কমু কেমনে কন। স্বপ্নবাজ লিখছেন ৪৫ লক্ষ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতেছে, ওই একটা ব্যক্তির জন্য আমাদের এই অবস্থা, কোনো ক্ষমা হবে না। বাটপারের কোনো ক্ষমা নাই, সবকিছুর ক্ষমা আছে, গাদ্দারির কোনো ক্ষমা নাই। ৪৫ লাখ মানুষের সাথে গাদ্দারি করছে এই রফিকুল আমিন বাটপার, ভুলের ক্ষমা আছে, গাদ্দারির কোনো ক্ষমা নাই, ওর কোনো ক্ষমা নাই। পদ পদবীর লোভ দেখেন। আবার আলিস সেন্টার দখল করতে আসছিল, মনে আছে আপনাকে? ওই যে আলিস সেন্টার দখল করবো, আলিস সেন্টার তালা মারবো, আবার তার দালালের বাচ্চা গুলারে দিয়া কয় আমরা নাকি দুষ্কৃতিকারী। আমরা যদি দুষ্কৃতিকারী হই তাহলে 13 বছর ধরে যে মানুষের কাছ থেকে টাকা নিল, কোষারে ধান্দাবাজি করলো, 100 টাকায় 1800 টাকা, স্বপ্ন শহর সুপারিয়র হ্যান তেন, তাইলে আমরা যদি দুষ্কৃতিকারী হই তাহলে বাটপারের বাচ্চা কত বড় দুষ্কৃতিকারী। আমরা মানুষের কাছ থেকে তো কোনো টাকা নিই নাই, আর এই বাটপারের বাচ্চা আমগরে কয় দুষ্কৃতিকারী। আলিস সেন্টারে যারা বসে তাগরে কয় দুষ্কৃতিকারী। শেষমেশ দেখেন এই যে আজকের এই প্রোগ্রামটা উপলক্ষে অনেকেই গতকালকে ঢাকা এসে পড়ছে তার নিজের পকেট টাকা খরচ করে, অনেকে টিকিট মিকেট কনফার্ম করে ফেলাইছিল। তাহলে দেখেন যারা টিকিট কনফার্ম করছিল তাদের টিকিট মার গেল, যারা আইসে তাদের টাকাটা মার গেল। এই বাটপারের কোনো এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা আছে, কোনো সিম্পেথি আছে? যাই হোক, বাটপারের কথা বাদ দিই, আমরা আমাদের কাজে ব্যস্ত থাকি। অয় এখন আউট অফ সিলেবাস, অরে নিয়ে আর কোনো কথা কয়া হুদাই সময় নষ্ট। তো এবার আসি আমগো জিগরি ভাই বেড়াদারগো উদ্দেশ্যে। এই প্রোগ্রাম বাতিল হয় যারা একটু মন খারাপ করছেন, আপনাকে উদ্দেশ্যে কিছু কথা কই। ভাইজান, মন খারাপের কিছু নাই, মন খারাপের কিছু নাই। প্রোগ্রাম আজকে ক্যান্সেল করছে, কয়দিন করবো ক্যান্সেল? আজকে হয় নাই কালকে হইব, কালকে হয় নাই পরশু হইব, পরশু হয় নাই তরশু হইব, তরশু হয় নাই এরপরে হইব, এরপরে হয় নাই এরপরে হইব। মানে আমগো মাইন্ডসেটটা হইতে হইব কিরকম, যে বাটপারের একদিনের আমগো যেই কয়দিন লাগে, দেহি তুই কয়দিন তামসা করতে পারস, তুই কয়দিন তামসা কইরা বাধা দিতে পারস, আর আমরা কয়দিন কাজ কইরা ডেস্টিনির কার্যক্রম চালাই যেতে পারি। তুই কয়দিন করতে পারস আর আমরা কয়দিন করতে পারি, মানে আমাদের মাইন্ডসেটটা হওয়া উচিত এরকম। অতএব ভাইজান, আপনারা কেউ মনে কষ্ট নেন না, আমাদের হাতের কাজটা চালাই যেতে হবে। বগুড়া থেকে আলমগীর ভাই বলতেছেন, তামাশার খেলা কতদিন চলবে? ওই ব্যক্তির সাথে আরো কিছু লোক আছে, তাদের সবচেয়ে বড় বাটপার, যেমন আজম আলী খান। এই যে এখন কি কমো এগুলার, আসলে এগুলার লোকে একসময় দীর্ঘদিন কাজ করছি, এখন এগুলার কেমন, এই যে আজম আলী, এইটা আরেক বাটপার। এখন কি কমু কন, এখন কইতেও তো আসলে কি কমু কন। সবগুলো চোর বাটপার, যতগুলো চোর আর বাটপার এগুলার নিয়ে তার এখন মানে তার চলাফেরা। আর এর বাইরে পিএইচডি, ডায়মন্ড, এদের দেখলে এর কইলজা কাঁপে। স্বপ্নবাজ লিখছেন, টাকা ক্ষমতা শেখ হাসিনারও ছিল, পারছে, টিকতে পারে নাই। হাসিনার র্যাব ছিল, বিজিবি ছিল, পুলিশ ছিল, ডিজিএফ ছিল, ডিজিএফআই, এনএসআই, আর্মি, বিজিবি সব ছিল, এই বাটপারের কি আছে?
এই এত কিছু দিয়ে হাসিনা টিকতে পারে না, তুই বাটপার, অরে গোনার টাইম আছে? যাই হোক, যারা মন খারাপ করতেছেন, টেনশনের কিছু নাই। ওই কয়দিন ডেস্টিনির কার্যক্রম বাধা দিয়ে রাখতে পারে এটা আমরা দেখবো, আর আমরা কতদিন কাজ চালায় যেতে পারি এটা আমরা দেখবো। ওর যেই কয়দিন লাগে, মানে ওর একদিন আর আমগো যেই কয়দিন লাগে, আমরা এটার শেষ দেখা যাবো। দেখি রফিকুল আমিন কত দূর যাইতে পারে, আমরা এটা দেখবার চাই। আমাদের রাজু মামা লিখছেন, আসি মামু আসি। মুশাহিদ মামার কাজ কতটুকু? হ্যাঁ, ওনার ডকুমেন্টস সব পাইছি মামু, এটার কাজ চলতেছে, কালকের মধ্যে ওনারটা কনফার্ম হবে ইনশাল্লাহ, টেনশন নিয়েন না। আর আপনারা যারা সেনা কর্মকর্তা আছেন, সামনে আপনাদেরও কিছু সহযোগিতা লাগবে। বাটপাড়ের গোষ্ঠীরে একদম তক্তা ছুড়াই ফেলাইতে হবে। বাটপাড়ের বাচ্চাগুলা টাকা পয়সা না দিয়া, জনগণের টাকা না দিয়া ব্যবসা শুরু না করে এখানে যেগুলা তামসা করবো, একটারও ছাড় দেওয়া হবে না। যাই হোক, আমাদের মূল কাজটা হলো হাতের কাজ চালাই যান, সবাই যার যার হাতের কাজ চালাই যান। পূর্বের চেইন অফ কমান্ড এস্টাবলিশ করার জন্য কাজ করেন, ডিন ভেরিফিকেশন করেন, ডিন অ্যাক্টিভেশন করেন, এনএফসি কার্ডের কাজটা করেন। আমি আপনার করে একটা গল্প কই, যে এই গল্প আপনারা সবাই জানেন। কি সেটা যা কুমু? ওই যে এক রাজপুত্র আর এক রাক্ষস, ওই রাক্ষসের প্রাণ ভোমরা হইলো একটা পুকুর, পুকুরের তলে একটা কৌটা, কৌটার তলে একটা ভোমরা। এক ডুবে যায়, এই ভোমরারে মারতে পারলে রাক্ষস মরে যাবো। ছোটবেলায় এই গল্প শুনছেন না? তো এই যে বাটপারের, এই রফিকুল আমিন বাটপারের প্রাণ ভোমরা কোনটা? তার প্রাণ ভোমরা হইতেছে ডেস্টিনির পূর্বের চেইন অফ কমান্ড। এই ডেস্টিনির পূর্বের চেইন অফ কমান্ড রে এই বাটপার বাঘের মতো ভয় পায়। এই যে এই কারণে দেখেন না, পিএইচডি কনফারেন্স হওয়ার কথা হয়ে হচ্ছে, সেটা হইলো না, পিএইচডি গুলোকে আইলো না। মানে ডেস্টিনির পূর্বের চেইন অফ কমান্ড যত বেশি এস্টাবলিশড হবে, এই বাটপার তত বেশি দৌড়ের উপর থাকবে। তার মূল আতঙ্ক হইল ডেস্টিনির পূর্বের চেইন অফ কমান্ড। তাহলে ডেস্টিনির পূর্বের চেইন অফ কমান্ড এস্টাবলিশডের জন্য আমাদের এখন করণীয় কি? ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশন, এনএফসি কার্ডের কার্যক্রম। একটা জিনিস দেখেন, আমাদের সার্ভার চালু আছে না? তাহলে যেহেতু আমাদের সার্ভার চালু আছে, সেহেতু আমাদের সার্ভার থেকে কিন্তু আপনি আপনার টোটাল টিমের সাথে কমিউনিকেশন করতে পারতেছেন। তাহলে আপনার এতদিন কোনো ডাটা ছিল না বিধায় আপনার টিম ডেভেলপ করতে পারেন নাই, কিন্তু এখন কিন্তু আপনার হাতে ডাটা আছে, আপনি কিন্তু টিম ডেভেলপ করতে পারতেছেন, সবার সাথে যোগাযোগ করে ডিন ভেরিফিকেশনটা করতে পারতেছেন। এইটার জন্য তো আর ওই যে ব্যবসা কেন চালু হইলো না, স্টেটমেন্ট কেন জেনারেট হইলো না, এটার জন্য তো আর বসে থাকা লাগতেছে না। মানে আমি যে জিনিসটা আপনাকে বুঝাইতেছি, আপনাকে স্টেটমেন্ট জেনারেটের সাথে হয়তো বা ব্যবসায়িক সম্পর্ক, কিন্তু নিজের যে চেইন অফ কমান্ড, নিজের টিমের যে চেইন অফ কমান্ড, এটা এস্টাবলিশড করার জন্য আপনার হাতে অলরেডি সার্ভার আছে। এটার জন্য তো আর স্টেটমেন্ট চালুর প্রয়োজন নাই, কাজ করেন। দেলোয়ার শিকদার ভাই লিখছেন, টাকা না দিয়ে সিলেটে কেউ আসলে খবর আছে। শুধু সিলেট না, সারা বাংলাদেশে, শুধু সিলেট আমগো কাছে তো কম বেশি খবর আহে। সারা বাংলাদেশে যে কি পরিমাণে বাটপারের বাচ্চা ঢাকার বাইরে যাইব না, তো ঢাকার বাইরে যাইব না, ওই সিপার ভিতরে যে ঢুকছে সিপা, ঢাকার বাইরে গেলে বাইন্দা থইয়া ওর কাপড় চুপড় সিরা ওইখান জায়গা থেকে সেলস রিটার্ন আদায় করবো পাবলিকে। যাই হোক, আমি যেটা কইতেছিলাম, দৈত্যের গল্প কইলাম, প্রাণভোমরা। তাহলে এই বাটপাড়ের প্রাণভোমরা কোথায়? চেইন অফ কমান্ড, পূর্বের চেইন অফ কমান্ড এস্টাবলিশড করাটা। পূর্বের চেইন অফ কমান্ড যত বেশি এস্টাবলিশ করবেন, এই বাটপার তত বেশি আতঙ্কে থাকবো, এই বাটপার তত বেশি দৌড়ের উপরে থাকবো। কারণ পূর্বের চেইন অফ কমান্ডই হলো তার ভয়। কারণ কি, পূর্বের চেইন অফ কমান্ড এস্টাবলিশড হয়ে গেলে সে যে ফাঁক ফুক দিয়ে চিপা চাপা দিয়ে যেগুলারে তৃণমূলে যোগাযোগ করে টাকা তুলে, এই টাকা তোলা বন্ধ হয়ে যাব। 2 নাম্বার, চেইন অফ কমান্ড এস্টাবলিশড হলে পিএইচডি যারা আছে, এক্সিকিউটিভ যারা আছে, একের কাছে জবাব দিয়ে তারা আওতায় আইতে হইব। তৃতীয়ত, চেইন অফ কমান্ড এস্টাবলিশড হইলে ওই যে পূর্বের টাকা পয়সার লেনদেন যা যা আছে, বিনিয়োগ ফেরত দিতে হইব। হেতো খালি আনিস দিস না, তো জিন্দিগিতেও তো কারো টাকা দেওয়ার তো রেকর্ড তো নাই এই বাটপারের। তো এখন এই জায়গাটায় আইসা, এখন ডেস্টিনির পূর্বের চেইন অফ কমান্ডটাই হলো তার সবচেয়ে বড় ভয় এবং তার সবচেয়ে বড় আতঙ্ক। স্বপ্নবাজ লিখছেন, কয়েকদিন পর হোসেন স্যার এসে বলবে আমার উপর ভরসা রাখুন, তখন সবাই চুপ হয়ে যাবে। 6 আগস্টের মার্চ ফর ঢাকা 5 আগস্ট আনা হয়েছিল, কিন্তু গরম গরম বরিদার ব্যবস্থা করতে হবে। শোনেন,
ডেস্টিনির এই বর্তমান আন্দোলন এখন এই রফিকুল আমিনের হাতেও নাই, হোসেনের হাতেও নাই, আশরাফুল আমিনের হাতেও নাই, বিদেশে যারা আছে এগো হাতে নেই, কারো হাতে নাই। ডেস্টিনির বর্তমান আন্দোলন এখন তৃণমূলের নেতৃত্বে। তো ওইসব কোন বালসাল কখন এসে কি কইব না কইব, ওইসব বালসাল গোনার টাইম কারো নাই। আর কোনো বালের কথাতে এই আন্দোলন আর বন্ধ হবে না। কইলাম তো ডেস্টিনির বর্তমান এই আন্দোলন এটা চলে গেছে তৃণমূলে। এটার লিডার এখন আর কেউ নাই, এটার লিডার হয়েছে তৃণমূল। আমি, আপনি, আমরা, ওই সিলভার, গোল্ড, প্লাটিনাম, পিএইচডি, সাইকেল হোল্ডার, রুট লেভেল সবাই। অতএব এখানে কে কি কইলো আর কে কি কইব, এই আন্দোলন আর বন্ধ হবে এই এত সহজ আর মনে করেন না। বিশেষ করে আজকের প্রোগ্রামটা ক্যান্সেল করছে যে বাটপার, এইটার কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। তো যেটা কইতেছিলাম, ডেস্টিনির যে পূর্বের চেইন অফ কমান্ড, স্বপ্নবাজ লিখছেন হোসেন আহমেদও আলহাজ মোহাম্মদ হোসেন আমাদের নিয়ে তামাশা করতেছে। যাই হোক, উনি তামাশা করতেছে কি করতেছে না এখনো অবজারভেশনে আছি আমরা। যাই তামাশা করুক আমগুলোকে তামাশা করলে ওই কোনো কিছু হিসাব করার গোনার টাইম আমগো নাই। 45 লাখ লোকের স্বার্থে কোনো গোনার টাইম নেই কাউরে। দেখি কে কে তামাশা করে আমগুলোকে আগে বুঝে লই, শিওর হয়ে লই। হ্যাঁ, তো যাই হোক, যেটা কইতেছিলাম, পূর্বের যে চেইন অফ কমান্ড এইটারে বাটপারে বাঘের মতো ভয় পায়। অতএব পূর্বের চেইন অফ কমান্ড এটাকে যত বেশি পারেন এস্টাবলিশ করেন। যেমন ধরেন আপনার টিমে এখন ডাক দিলে ধরেন 10টা লোক আহে, তাইলে আপনার টিমের চেইন অফ কমান্ড যদি আরো স্ট্রং হয় তাহলে ডাক দিলে 100 লোক আইব। আলমাসউদ্দিন ভাই লিখছেন দায়িত্বশীলদের বোঝা উচিত ব্যাকডেটেড মাল। এক্স্যাক্টলি, ব্যাকডেটেড মাল, একদম মানে অচল মাল, ওয়েস্টেজ হিসেবে ডাস্টবিনে যায়। ডক্টরেট, ভুয়া ডক্টরেট ডিগ্রি, ভুয়া ডক্টরেট, এটা নিয়ে আমি কাজ করতেছি। দাঁড়ান, ওই যে গুগল স্কলার, এই গুগল স্কলারের এই যুগে কে কোন জায়গায় পিএইচডি কি করে না করে সব খবরই থাকে। হ্যাঁ, পিএইচডি করছে না, ওর সিনোপসিস কি বাটপারকে জিজ্ঞেস করবেন, তুই যে ডক্টরেট করছিস তোর সিনোপসিস কি? সিনোপসিস বুঝেনি, ওর জিগায়েন তোর সিনোপসিস কি। মেজাজ খারাপ হবে ভাই, কইতে চাই ব্যবসায়িক আলোচনায় বাটপারের কথা উঠলে মেজাজ খারাপ হয়ে যায়। যাই হোক, বাদ দেন। তাইলে এখন যে কাজটা, এই বাটপারে যেটা ডরায়, যে পূর্বের চেইন অফ কমান্ড এস্টাবলিশড হয়ে গেলে এটার এসে ডরায়, ওইটা বেশি বেশি করে করেন। ও যে ডারে ডরায় ওইটা বেশি বেশি করে করেন। কি চেইন অফ কমান্ড এস্টাবলিশ করেন। আপনার টিমের চেইন অফ কমান্ড এস্টাবলিশ করার অন্যতম মাধ্যম হইতেছে সার্ভার থেকে সবার সাথে কমিউনিকেশন করে ডিন ভেরিফিকেশন করে দেওয়া। এইটা করতে তো আর টাকা লাগতেছে না। 2 নাম্বার, এটা করতে তো আর কবে স্টেটমেন্ট চালু হবে এটার অপেক্ষা করা লাগতেছে না। এই ডিন ভেরিফিকেশনের জন্য তার ওই যে লাইসেন্সের অপেক্ষা করা লাগতেছে না। এই কাজটা করার মাধ্যমে টিমটাকে বড় করেন, টিমের সাথে কমিউনিকেশন বাড়ান, টিম অ্যাক্টিভেশনটা করেন এবং আপনার চেইন অফ কমান্ড এস্টাবলিশ করেন। দেখবেন বাঘের মতো ডরাই, এমনি তো বাঘের মতো ডরাইতে জ্বর হাগামতো আরো বাইরে যাব। নিজের হাতের কাজটা, এইটাই হলো বাটপারকে আটক করার প্রাণভোমরা। হাতের কাজটা বেশি বেশি করেন, বেশি বেশি করেন। ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশন, এনএফসি কার্ড থেকে শুরু করে সার্বিক যা যা আছে এর ভিতরে সবচেয়ে ইজিলি যেহেতু ডিন ভেরিফিকেশন করা যায় এবং এটার সাথে স্টেটমেন্টের কার্যক্রম চালু করা না করা জড়িত না, লাইসেন্সের ব্যাপারটাও জড়িত না, তো এটা করেন, এটা বেশি বেশি করেন। যার যার টিমকে দ্রুত গোছান, খেলা কিন্তু জমে যেতেছে ভাই। আরেকটা জিনিস মনে রাখবেন, স্বৈরাচার সবসময় জনগণ একত্রিত হইলে ভয় পায়। আর এই যে ডেস্টিনির যে স্বৈরাচার এই বাটপার রফিকুল আমিন, সে ডিস্ট্রিবিউটর একত্রিত হইলে ভয় পায়। এর লিগা হ্যাঁ ওই বড় কোনো গ্যাদারিং করতে ভয় পায়, বড় কোনো গ্যাদারিং করতে চায় না। বড় কোনো গ্যাদারিং করতে গেলেই সিপাসাপা দিয়ে বাউলি মারে। হে আছে হইলো তার ওই যে 2, 4, 5, 10টা দালাল আছে, আর 1-1.5 হাজার যেগুলোর কাছ থেকে টাকা নিয়ে যেগুলারে টাকা নিয়ে বিসি আটকাই দিছে, এইগুলারে নিয়ে লাফালাফি করাটাই হলো তার কাজ। কিন্তু পূর্বের চেইন অফ কমান্ডের লগে 20টা 50টা 100টা পিএইচডি লগে বর হিম্মত এই বাটপারের আর নাই। স্বপ্নবাজ লিখছেন চোরের দল হাসিনারও ছিল, সুতরাং দল ভারী করে লাভ নেই, পিঠের চামড়া থাকবে না। ওর দল ভারী নাই তো, আপনি একটু খেয়াল করে দেখেন না। এক সময় 1, 2, 3, 4, 5 জন কথা কইতাম আমরা, এখন দেখেন জনে জনে মানুষ তার বিরুদ্ধে কথা কইতেছে, জনে জনে তারে বাটপার কইতেছে, জনে জনে তারে চোর কইতেছে। কত আইডি থেকে কত মানুষে কথা কইতেছে, কত পিএইচডিরা কথা কইতেছে, এক্সিকিউটিভরা কথা কইতেছে। যত দিন যাইতেছে এটা আরো বাড়তেছে, এটা আরো বাড়বো। এটা কোনোভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এই বাটপারের নাই, কারোরই নাই। কারণ কি আমি আগেই কইছি যে এখন সবকিছু নিয়ন্ত্রণ হইতেছে উপর থেকে। মাওলা যেমন চাইতেছে এমনি হইতেছে। ওরে যেভাবে অপমানিত করতেছে এটা আমরা করতেছি না, মাওলাই করতেছে ওরে, ওর খাসলতের কারণে। 45 লাখ মানুষের রুটি রুজি জীবন নিয়ে তামসা যে করতেছে এই কারণে। ওরে কি আবার সম্মান? ওরে কোনো সম্মান নাই, ওরে বাটপার কইতে। ওই যে গত লাইভে আমার লগে
আসিল আমগো মনির ভাই চাঁপাইনবাবগঞ্জের পিএইচডি, উনি একটা কথা কইছে যে আসলে ডক্টর রফিকুল আমিন বাটপারের জায়গায় ভুলে ডক্টর হয়ে গেছে। আমি একমত, ওটা বাটপার রফিকুল আমিন হইব, কোনো ডক্টর ফক্টর নাই, ওরে কোনো সম্মান নাই। তো যেটা কইতেছিলাম, স্বৈরাচার যেরকম মানে জনগণ একত্রিত হইলে ভয় পায়, তো এই বাটপার ডিস্ট্রিবিউটর একত্রিত হইলে ভয় পায়। যেটা বেশি করে ভয় পায় ওটা বেশি করে করেন, ডিস্ট্রিবিউটরকে একত্রিত করেন, নিজের টিমটাকে আরো বেশি করে গোছান। যত বেশি গোছাইবেন দেখবেন তত বেশি এগুলো দৌড়ের উপরে থাকবো, দৌড়ের উপরে থাকবো। তো আসেন এবার আসি আমগো পিএইচডি ফোরামের জিগরি ভাইগো কাছে। পিএইচডি ফোরামের জিগরি ভাইয়েরা, আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা বাটপারকে কিন্তু ভয় লাগাই দিতে পারছেন। আপনাগো সামনে বয়া মিটিং করার হিম্মত এই চোরেরা নাই। এই যে আপনারা অর্গানাইজড হইতে পারছেন, ঐক্যবদ্ধ হইতে পারছেন, আপনাদের এই ডেডিকেটেড অ্যাক্টিভিটিসের জন্য আপনাদেরকে লাল সালাম। আপনারা পূর্বের যে কোনো সময়ের চেয়ে আরো বেশি সুসংগঠিত এবং আরো বেশি ঐক্যবদ্ধ। এই জিনিসটাই যত বেশি আপনারা ঐক্যবদ্ধ হইবেন, যত বেশি সুসংগঠিত হইবেন, এই চোর এই বাটপার তত বেশি দৌড়ের উপর থাকবো। ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম ভাই লিখছেন, আজ আপনাকে অনেক ভালো লাগলো, বাটপার রফিকুলের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ওরে আসলে এই বাটপার তো চোর বাটপার, আর এর বেশি কি কম কন। আসলে গাইবান্ধা থেকে, সুন্দরগঞ্জ থেকে শহীদুল ইসলাম খোকন ভাই লিখছিলেন, আর স্যার নাই। কি এর বালের স্যার? ওরে আবার স্যার কি হয়? 13 সালের পর থেকে এই গত 12 বছর ধরে আমাকে টাকা ফেরত দেয় না, আমরা টাকা পাই আর কাছে, এর দেনাদার আমরা পাওনাদার। দ্বিতীয়ত আমরা এটা পর্যন্ত কইছি যে টাকা টোকা পরে ফেরত দিলেও চলবো, আপাতত কোম্পানি চালু করেন, এটাও করে না। লাখ লাখ মানুষ এখানে অপেক্ষায় আছে, ও আছে পদ বিয়ার ইয়া টিয়া লইয়া। কি আর বালের স্যার হয়? চোর বাটপার। যাই হোক, পিএইচডি ফোরামের জিগরে ভাইকে উদ্দেশ্যে ছিলাম। আজকে মেজাজ মুজাজ খারাপ, অনেক খারাপ, আপনারা কিছু মনে করেন না। আসলে সারা রাত খুব খিসমেরা ছিলাম আর এইগুলা রেডি করছি আর কি, যে ওরে গেলামও আজকে। যাক, আপনারা আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ এবং অনেক বেশি সুসংগঠিত, এই জন্য আপনাদের প্রতি অশেষ 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 কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি। এই জন্য যে আসলে আপনারা এভাবে শক্ত হাতে হাল ধরার কারণে আজকে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, আমরা কথা বলার সুযোগ পাইতেছি। যেই মাজলুম হিসেবে আমরা এতদিন কথা বলতে পারি নাই এই বাটপারের বিরুদ্ধে। আপনাদেরকে সেন্ট্রাল পিএইচডি ফোরামের দায়িত্বশীল জিগরি ভাইদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সালাম। আপনাকে ডরে এই বাটপারে এখন পিএইচডি কনফারেন্স বাতিল করতে বাধ্য হয়েছে। ওই ভাবেই নাই যে আসলে 300-400 পিএইচডি যে আপনারা হয়ে গেছেন, একত্রিত হয়ে যে অ্যাক্টিভ হয়ে একটা ঐক্যবদ্ধ ফরম্যাটে পড়ছেন, ওই হুশ করতে আর নাই। ওই ভাবছে ওই আগের যুগ আছে আর কি, ওই হুশ করতে আর নাই। পরে হয়েছে যখন চারপাশের খবর টবর দেখছে, পিএইচডিটা দলে দলে আইতেছে, দলে দলে ধন দেখছে যে ওই প্রোগ্রামের ভিতরে বাটপারের লোক থাকবো কম, আর আপনাকে পিএইচডি ফোরামে সবই থাকবো পিএইচডি, ওই ডরে ওই পিএইচডি কনফারেন্স বাতিল করছে আর কি। তো যাইবো কই, তুই বাতিল কর দেই, তুই কয়বার প্রোগ্রাম বাতিল করতে পারো স্যার, আমরা কতদিন কাজ করতে পারি কইলাম না? তোর যেই কয়দিন লাগে, মানে আমগো যেই কয়দিন লাগে, তোর একদিন আর আমগো যেই কয়দিন লাগে কইলাম না? যাই হোক, তো পিএইচডি কনফারেন্সের যে ব্যাপার, যেটা এই ব্যাপারে পিএইচডি ফোরামের জিগরি দায়িত্বশীল ভাইদের উদ্দেশ্যে বিনয়ের সাথে দুইখান কথা কইতে চাই। আশা করি আপনারা বিষয়টা বিবেচনা করবেন। আসলে আপনারা পিএইচডি ফোরামের দায়িত্বশীল যারা আছেন সবাই আমার পূর্ব পরিচিত এবং খুবই ঘনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী। আপনাদের আসলে জ্ঞান দেওয়ার কিছু নাই, আপনারা অলরেডি জ্ঞানী, আপনাদের জ্ঞান দেওয়ার কিছু নাই। তারপরে আমি কয়েকটা পলিসি শেয়ার করতেছি, এগুলো আপনারা একটু বিবেচনা করলে হয়তোবা ভবিষ্যতের জন্য আপনাদের কাজে লাগতে পারে। প্রথম পলিসিটা আপনাগুলোকে শেয়ার করি, সেটা হইলো পাবলিক ফাংশন হইতেছে কিসের মতো জানেন? পাবলিক ফাংশন হইতেছে মুতের মতো। মুত 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 মানে যে সুসু, সুসু প্রস্রাব।
বুঝেন নাই? মানে পাবলিক ফাংশন হইতেছে মুতের মতো। মানে ধরেন আপনি প্রস্রাব করতে বইছেন, এখন অর্ধেক প্রস্রাব করে যদি প্রস্রাব আটকাইয়া দেন তাহলে মূত্রনালীতে চাপ পড়বো, আপনার সমস্যা হইব। তো এই কারণে অর্ধেক মুততে নাই, মুতা ধরলে পুরোটাই মুতা শেষ করতে হয়। তো পাবলিক ফাংশন হইতেছে মুতার মতো, করলে পুরোটাই করতে হয়। কথাটা কেন করলাম দেখি আমাদের রবিউল ভাই কি লিখছেন। তৎকালীন বাটপার রফিকুল, হ্যাঁ তো ভাই এখনো বাটপার, অল টাইম বাটপার, অলওয়েজ বাটপার। তৎকালীন বাটপার রফিকুলের কথা মতো সাধারণ মানুষ তাদের কষ্টের টাকা ইনভেস্ট করেছে। এই টাউট বাটপার রফিকুল আমিনের শেষ পরিণতি অনেক ভয়াবহ হবে প্রাকৃতিকভাবে, কোনো সন্দেহ নাই। তার যে আজকের এই পরিণতি, এই যে আজকে আমরা যারে একসময় তার সাথে হ্যান্ডশেক করার লেগে আমরা পাগল হয়ে থাকতাম, একসময় তার লগে একবার সাক্ষাতের লেগে আমরা চাতক পাখির মতো অপেক্ষা থাকতাম, সে আমরা তার এখন যে বাটপার কই, চোর কই, এটাই তো তার সবচেয়ে বড় শাস্তি, তার জিল্লতি, এটাই তো তার সবচেয়ে বড় জিল্লতি। স্বপ্নবাজ লিখছেন, সকল পিএইচডি ডেস্টিনির ব্যবসা চালু চাই, এজন্য গত 2 দিন কোনো নেগেটিভ পোস্ট করেনি। রাইট, কেউ কোনো, আসলে সবাই তারে কত কি পরিমাণ কনসিডার করছে, এই বাটপারে কনসিডারের মূল্য দিছে? দেয় নাই। তো এই যে এবার খা, গালি খা। যাই হোক, যেটা কইতেছিলাম, পাবলিক ফাংশন হইতেছে মোতার মতো, শুরু করলে পুরোটা কমপ্লিট করতে হয়। তো এখানে এই যে আপনারা যখন প্রোগ্রাম একটা কল করলেন, প্রোগ্রাম কল করার পরে যখন এই বাটপার প্রোগ্রাম বাতিল করলো, তখন আসলে আপনারা প্রোগ্রামটা বাতিল না কইরা চালাই গেলে ভালো হইতো। কেন কইতেছি, এই বাটপার তো আসলে টাউট। আমি এটার একটা আলোচনা একটু পরে যামু, যে আসলে সে কি গেমটা খেলছে এখানে, একটু পরে যামু। তার আগে আমি দ্বিতীয় পলিসিটা শেয়ার করে লই। প্রথম পলিসি কি কইলাম? প্রথম পলিসি হলো পাবলিক ফাংশন হচ্ছে মুতার মতো, মানে শুরু করলে আটকানো যাবে না, পুরাটাই মুইতা ফেলাইতে হইব। আর 2 নাম্বার রুলস যেটা, সেটা হলো ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটিসের একটা ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড রুলস আছে, একটা চমৎকার রুলস আছে। এই রুলসটা হইতেছে আপনার অলওয়েজ মেক ইট থ্রাইস। থ্রাইস মানে বুঝছেন তো, 3 গুণ, মানে ওয়ান্স 1 গুণ, টুয়াইস 2 গুণ, থ্রাইস 3 গুণ। তো এই যে ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটিসের ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড রুলস হইতেছে অলওয়েজ মেক ইট থ্রাইস, মানে সবসময় আপনি 3 গুণ করেন। যে কোনো প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি করেন। এটা হলো, এটা আপনার ওই যে কর্পোরেট গভর্নেন্স বইটাতে পাইবেন। তাহলে এখন দেখেন, যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো কর্পোরেট অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে প্ল্যান এ, প্ল্যান বি এবং প্ল্যান সি রাখতে হয়। প্ল্যান এ যদি কার্যকর হয়, ওকে, দ্যাটস ওকে। প্ল্যান এ যদি কাজ না করে, তাহলে প্ল্যান বি, আর প্ল্যান বি যদি কাজ না করে, প্ল্যান সি। বুঝতে পারছেন? এরপরে আরো অনেক কিছু আছে। প্ল্যান সির পরে ধরেন আছে ফেল সেফ পলিসি, তারপর আছে আপনার ধরেন বাইলেটারাল পলিসি, তারপর আপনার ইন্টারিম পলিসি, এরকম আরো অনেকগুলো বিষয় আছে। যাক, আমি আর ওইদিকে গেলাম না, এত বেশি আলোচনায় গেলে আবার লাইভ বড় হয়ে যাবো। এটা আপনারা কর্পোরেট গভর্নেন্স বই ঘাটলে পাইবেন। তো আমি ওই জিস্ট বিষয়টা কই, মানে ইউনিভার্সাল একটা স্ট্যান্ডার্ড রুলস আছে কর্পোরেট অ্যাক্টিভিটিসে, অলওয়েজ মেক ইট থ্রাইস, মানে যে কোনো জিনিস 3 গুণ করেন। তো আপনারা যদি প্ল্যান এ করছিলেন যে আপনারা পিএইচডি কনফারেন্স করতেছেন বাটপার রেলয়া, আচ্ছা ওকে, তো বাটপার যদি না আহে তাহলে প্ল্যান বিটাও রেডি করা দরকার ছিল আর কি। আর এরপরে প্ল্যান সি। তো প্ল্যান বিটা হইতে পারতো এরকম, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি, বাকিটা আপনাদের বিবেচনা। আপনারা জ্ঞানী মানুষ, আপনাদেরকে বোঝানোর কিছু নাই, জ্ঞান দেওয়ারও কিছু নাই। দ্বিতীয়টা যদি এরকম হইতো যে ওকে ডান, যারা অলরেডি ঢাকায় চলে আসছে তারা টাকা খরচ করে আসছে, যারা অলরেডি ঢাকার টিকিট বুকিং করছে তারাও টাকা খরচ করে ফেলছে, অতএব আমরা একটা মিটিং করে ফেলি। সেটা হয়তো বা বাটপার থাকলো না, বা শেয়ার হোল্ডার থাকলো না, বা অমুক থাকলো না, কিন্তু ওই যে গতকালকে আপনারা যে জুম মিটিংটা করলেন, তাইলে ওই জুম মিটিংটাই আজকে কিন্তু এই 2-250 পিএইচডি রে নিয়ে লাইভ হইতো, সবাই ভাব বিনিময় হইতো, একজন একজনের লগে দেখা সাক্ষাৎ হইতো, প্রয়োজনে বয়ে বয়ে সবাই 2-250 ব্যক্তি একসাথে চা পান খাইলেও কিন্তু একটা চমৎকার ভাব বিনিময় হইতো। আর এই মিটিং এ আপনারা মার্কেটিং প্ল্যান প্রেজেন্টেশন করেন বা না করেন, ভাব বিনিময়টা হইতো। আর এই ভাব বিনিময়টা হইলে এই বিশাল প্রোগ্রামটা যদি আপনারা ফেসবুকে লাইভ করতেন, তাইলে কিন্তু গতকালকে যে লাইভ করছেন সেই লাইভের তুলনায় এই 200-300 পিএইচডি একসাথে চা পান খাইতেছে, গল্প করতেছে, ভাব বিনিময় করতেছে, এই লাইভ ইম্প্যাক্ট আরো বেশি জোরালো হইতো আর কি। যাই হোক, আমি আসলে আপনাদের জ্ঞান দেওয়ার কিছু নাই। আপনারা মানে অ্যাজ এ পিএইচডি আপনারা আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞান এবং যোগ্যতা রাখেন, কোনো সন্দেহ নাই। জাস্ট আমি একটা পলিসি, 2টা পলিসি শেয়ার করলাম আর কি। 1 নম্বর পলিসি যে পাবলিক ফাংশন, এটা হইতেছে মোতার মতো, শুরু করে দিলে আটকাইলে সমস্যা,
আর দ্বিতীয় পলিসি হইতেছে অলওয়েজ মেক ইট ট্রাইস। আপনারা ভবিষ্যতে যদি এই ধরনের বিষয় ফলো করেন আমার মনে হয় তাহলে ভালো হইব। যেমন আজকের প্ল্যান বিটা যদি আপনাকে থাকতো তাহলে প্রোগ্রামটা আজকে বাস্তবায়ন করে ফেললে বাটপার আহে নাই তো কি হয়েছে। আপনারা যখন মিলা এই যে 200-300 পিএইচডি পয়সা চা পান খাইতেন, গল্প গুজব করতেন, হাই হ্যালো করতেন, ভাব বিনিময় হইতো, প্রোগ্রামে কথাবার্তা হইতো, এটা ফেসবুকে যখন 200-250-300-400 পিএইচডির লাইভ হইতো, হেভি একটা ইম্প্যাক্ট পড়তো আর কি সারা দেশে। যাই হোক, আল্লাহ যা করে ভালো লেগে করে, নিশ্চয়ই এখানেও কোনো মঙ্গল আছে। এইবার আসি বাটপার কি চালাকিটা করছে আপনাদের লোক। আমি কিন্তু অনেকদিন ধরে আপনাদের একটা কথা কইতেছি, মানে ইটস জাস্ট অলওয়েজ এ সাইকোলজিক্যাল গেম। বাটপার আপনাগুলো কি করতেছে, সাইকোলজিক্যাল একটা গেম খেলতেছে অলওয়েজ। দেখেন যখনই আপনারা প্রায় আন্দোলন জমায়া মামলা মোকদ্দমার কথা শুরু হয়ে গেল, তখনই কিন্তু হ্যাঁ আপনাদের ডাকলো, হ্যাঁ হ্যান তেন যে তার দালাল সিরাজুম্মনের একটা দালাল, এটার আরেকদিন কমু দাঁড়ান, ওইটার লিয়া ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম ভাই বলছেন বাটপার রফিকুলের বিরুদ্ধে কখনো আইনগত ব্যবস্থা যদি কখনো নিতে চান তাহলে আমি বাদী হতে চাই। আমার মায়ের অনেক কষ্টের টাকা মেরে দিয়েছে। ভাই আমি লাইভ শেষ করে আমি ইনবক্সে আপনার লগে যোগাযোগ করতেছি। এরা অলরেডি আমার কাছে 2-250-এর মধ্যে এরকম লিস্ট আছে। পিএইচডি ফোরামের কাছে আরো কত আছে কে জানে, যারা মামলা করে লেগে এক পায়ে খাড়া, খালি প্রাতিষ্ঠানিক একটা মানে সুপারভাইজ করলেই শয়ে মামলা হইব ভাই, শয়ে মামলা হইব, শয়ে। গাইবান্ধার শহীদুল ইসলাম খোকন ভাই লিখছেন 13 বছরের জীবন তেজপাতা, স্বপ্ন নষ্ট করছে, ওর সম্মানের গুষ্টি মারি, টাকা দে, বাটপারের ঠাই নেই, কোনো ক্ষমা নাই, বাটপারের ঠাই নেই, কোনো ক্ষমা নাই। যাই হোক, যেটা কইতেছিলাম, এই বাটপারে যে সাইকোলজিক্যাল গেমটা খেলতেছে আপনাকে লগে পিএইচডি ফোরামের জিগরি ভাইয়েরা, যখনই দেখেন মানে আন্দোলন পিক আওয়ারে ওঠে, তখনই হ্যাঁ কি করে জানেন, ওই যে ডাক দিয়া নিয়ে ওই যে আপনাকে লগে বৈশাখীতে প্রথমে একবার বললো, চাটা খাইলো, এই সেই করলো, ভক্কর চক্কর হেভি কইলো, এরপরে প্ল্যান ট্যান দেখা কইলো, হ্যাঁ ঠিক আছে ওকে, তোমরা প্ল্যান ওকে করো, প্ল্যান রেডি করো, কইরা আরজিএসসি জমা দাও, কইছে না? এরপরে দেখেন যখন সব ওকে করে আরজিএসসি জমা দেওয়া হইলো, এবার সে আইসা আলিস দহলের ষড়যন্ত্র শুরু করলো। তাহলে আমার তেছে আলিস, ওর বাপের আলিস, ডেস্টিনি ওর বাপের। তারপরে দেখেন আবার যখন আন্দোলন একটু জমে উঠলো, আবার আপনাকে ডাকলো, আবার মিটিং টিটিং করলো, এবং দেখেন ওই যে সর্বশেষ যে মিটিংটা হোটেল অবকাশে আপনাগুলোকে করলো, ওই কিন্তু করা মিটিং টিটিং কিছুই দেখে নাই, বই খালি মোবাইল টিপছে। আর মিটিং শেষ হওয়ার পরে আমি কিছুই বুঝি নাই, প্ল্যান বুঝি নাই, আপনারা অমুক দিন, আপনারা আরেকদিন ডাকেন সবাই। দেখেন হেই কিন্তু ডেট দিছে যে আপনারা সবাই ডাকেন, আরো বেশি বড় পরিসরে আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। তখনই কিন্তু সে প্ল্যান করে রাখছে যে আপনি করে দিয়া প্রোগ্রামের ডাকাইবো, লোকজনরে আনানোর একটা ব্যবস্থা করবো, কইরা শেষ মুহূর্তে প্রোগ্রাম বাতিল করে দিব। আর প্রোগ্রাম বাতিল করে দিলে এই জাগরে আপনারা ডাইকা আনাইতেছেন বা আনাইছেন, হেরা খেপবো আপনাকে উপরে। হেরা এই বাটপারের সাইকোলজিক্যাল গেমটা বুঝছেন? এই কারণেই আপনাকে প্ল্যান বিটা হইলে আজকে হেভি কঠিন একটা কাম হইতো আর কি। বাটপারের এই প্ল্যানটা তাহলে বুমেরাং হয়ে যাইতো আর কি। যাই হোক, তারপরও আপনারা আশা করি ড্যামেজ কন্ট্রোল করছেন, লোকজনের সাথে যোগাযোগ করছেন বা করতেছেন। অনেকেই ভাই ঢাকায় আয়া পড়ছে, অনেকে আম করে ফোন দিছে ঢাকায়, অলরেডি গতকালকে অনেকে ঢাকায় ফোন দিছে, তার মানে টাকা আরো ইনভেস্ট করার লিস্ট চলে আইছিল। তো যাই হোক, তাহলে এখন দেখেন আমি কিন্তু বারবার আপনাকে কইতেছি, বাটপারে আপনাকে লোকে কিন্তু সাইকোলজিক্যাল গেম খেলতেছে, এখনো খেলতেছে। এই যে এখন আন্দোলন আরো জোরালো হইতেছে, জোরদার হইতেছে, বাটপারে এখন দেখবেন আরো বেশি এখন সাইকোলজিক্যাল গেম খেলার চেষ্টা করব ভাই। খুব খেয়াল ডাইনে বামে শিয়াল। এই বাটপার কি করছে, জাস্ট গতকাল আজকের এই প্রোগ্রামটা ক্যান্সেল করে আপনাকে একটু ডিসমেন্টাল করলো আর কি। মানে আপনাকে জাস্ট মানে মেন্টালি আপনাকে একটু আপসেট করে দিল, দ্যাটস ইট, আর কিছু না। কিন্তু যদি আপনি ওই কাজটা করতে পারতেন, আপনারা প্ল্যান বি বা সি বাস্তবায়ন করতে পারতেন, তাহলে আজকে সাকসেসফুলি প্রোগ্রামে ওই বাটপারের গালে কঠিন এক জুতার বাড়ি হইতো আর কি। যাক, ওইটা নিয়ে আর বেশি আলোচনায় গেলাম না। মানে আপনি করে মেন্টালি একটু মানে আনস্টেবল করছে কেন, যাতে আপনারা একটু ঘাবড়াই যান। এই যে যারা ঢাকার বাইরে থেকে এসে, কালকে কিন্তু অনেক পিএইচডি কিন্তু সেন্ট্রাল পিএইচডি ফোরামের প্রতি অভিযোগ তুলছে যে হ্যাঁ আমরা ইলাম, এই করলাম সেই করলাম, প্রোগ্রাম হইলো না। বাটপার তো এটাই চাইছিল। মানে আপনাগো যারা পিএইচডি আছে আপনাগো সারাউন্ডিং এ, সেন্ট্রাল পিএইচডি ফোরামের দায়িত্বশীল জিগরি ভাই করে কইতেছি, আপনারা জাগরের নেতৃত্ব দেন, ওই পিএইচডি করে আপনাগো উপরে খেপায় তোলার লেগা পরিকল্পিতভাবে সে ডেট দিয়া এই ডেটটা ক্যান্সেল করছে। এটাই হলো সাইকোলজিক্যাল গেম, বুঝছেন? তো আশা করি ভবিষ্যতে তার এই প্ল্যান আর ইনশাল্লাহ কাজ করবে না। এই ক্ষেত্রে আপনাদের আরো গুরুত্বপূর্ণ এবং দূরদর্শী সিদ্ধান্ত আশা করি ভবিষ্যতে আপনারা নেবেন। আপনাদের প্রতি আমরা সেই আস্থা রাখি।
মানে কৌশলে ওই যে এই এটা কইরা আপনাকেও প্রতি ওই পিএইচডি কে আস্থা একটু কমাই দিল। যেমন নেক্সটে আপনারা কোনো একটা প্রোগ্রাম কল করলে পিএইচডিরা মনে মনে ভাববো যে এর আগে তো একবার ক্যান্সেল হয়েছিল, আজকে আবার টিকিট কেটে যাবো, যদি ক্যান্সেল হয় ওই যে মানে পিএইচডি করে ভিতরে আপনাকে ব্যাপারে একটা নেগেটিভ ধারণা পোষণ করার লেগেই পরিকল্পিতভাবে এই সালটা চালছে। তো ওই যদি মানে হয়তো সাইকো ওই যদি হয় সাইকো, আমরা হইলাম সাইকোর বাপ। ওই যদি হয় সাইকো স্কোয়ার, আমরা হইলাম সাইকো টু দি পাওয়ার 100 ওর বাপ। ওর লাগে ভদ্রভাবে খেলা পারবেন না তো ভাই। আপনারা অনেকে আমারে কন গালাগালি করি কেন, আপনারা অনেকে আমারে কন হয়তো বাটপার ভদ্র না, তো ওর লাগে তো আপনি ভদ্রভাবে ফেয়ার খেলা তো পারবেন না ভাই। মানে ভবিষ্যতে এখন লোকজন প্রোগ্রাম আইতে গেলে একটু ডাউট খাইবো আর কি, যে আবার যাবো, আবার যদি প্রোগ্রাম ক্যান্সেল হয়, এই যে তাগো ভিতরে একটা বিভ্রান্তি, সে সিকনে এই প্রোগ্রাম ক্যান্সেল করে ঢুকাই দিল আর কি। যাই হোক, আশা করি আপনারা এই বিষয়গুলো অবশ্যই অবজার্ভ করতেছেন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতিও নিয়ে রাখতেছেন, যাতে আর এই ধরনের বিব্রতকর পরিস্থিতিতে আপনাদের পড়তে না হয়, আমরা এই প্রত্যাশা রাখি। মনে রাখবেন, এই বাটপারে খেলতেছে কিন্তু এটা দিয়া, তো আপনাদেরও খেলতে হইব কি দিয়া? এটা দিয়া। মানে ঘাড়ের উপরের খেলা ঘাড়ের নিচের অংশ দিয়ে খেললে তো হবে না। ধরেন আপনার শরীর অনেক গরম, কিন্তু মাথা রাখতে হইব কি কুল ঠান্ডা, বুঝেন নাই? মানে মাথা দিয়া খেলতেছে, আমগরেও খেলতে হইব মাথা দিয়া, জাস্ট পলিসি, কৌশলগতভাবে পলিসি দিয়ে খেলতে হইব। রবিউল ভাই লিখছেন, এক দফা এক দাবি, হয় দ্রুত টাকা ফেরত, না হয় রফিকুল আমিনকে প্রতারণার মামলায় দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা, পাশাপাশি তার ব্যক্তিগত যাবতীয় সম্পদ বাজেয়াপ্ত করে সাধারণ মানুষের পাওনা টাকা ফেরত দেওয়া। অর্থ সম্পত্তি তো বাজেয়াপ্ত হয়েছেই, আর বাজেয়াপ্ত তো তারপরে মনে হয় ওই যে দেখেন আরেকটা বিষয়, আরেকটা খবর যেটা পাইলাম, ওই কি করছে জানেন? মানে এই যে বেকুব যেগুলো টাকা দেয়, এই টাকা দিয়া ডেস্টিনির সম্পদ অবমুক্ত না করে তার নামের যে মানে ব্যক্তিগত সম্পদ গুলো অবমুক্ত করছে, ডেস্টিনির সম্পদ অবমুক্ত করে নাই। এরপরেও ওরে আপনারা কোন ডেস্টিনি প্রেমিকন এই বাটপার রে। যাই হোক, পিএইচডি ফোরামের জিগরি ভাইকে উদ্দেশ্যে ছিলাম। আশা করি আপনারা এই ব্যাপারগুলা অবজার্ভ করতেছেন এবং আশা করি আপনারা ভবিষ্যতের জন্য অবশ্যই এভাবে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি অবশ্যই রেডি করে রাখবেন। এটা আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা। যাক, এবার পিএইচডি ফোরামের জিগরি ভাইকে উদ্দেশ্যে আরও একটা পলিসি শেয়ার করি। পিএইচডি ফোরামের যারা জিগরি ভাইয়েরা আছেন, আপনারা পিএইচডি ফোরামের জিগরি ভাই যারা আছেন, আপনারা সিবিএ বুঝেন তো? সিবিএ কালেকটিভ বার্গেনিং এগ্রিমেন্ট বুঝছেন না? মানে সামষ্টিক দর কষাকষি চুক্তিপত্র। সিবিএ আশা করি বুঝতে পারছেন যে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু সিবিএ সংগঠন থাকে না? সিবিএ এটা হলো কি? সিবিএ মানে হইতেছে কি? কালেকটিভ বার্গেনিং এগ্রিমেন্ট। তো এটা ইংরেজিতে যদি এটা আমরা ডিফাই করি, এটা হলো ধরেন আপনার সিবিএ মিনস দ্য কন্ট্রাক্ট exists between employer and the representative of employee। বুঝছেন নি বিষয়টা? মানে সিবিএ বা এই যে এই আপনার কালেকটিভ যেই ফরম্যাটটা, মানে সিবিএ যেটা কালেকটিভ বার্গেনিং এগ্রিমেন্ট, শহীদুল ইসলাম খোকন লিখছেন, কোম্পানি চালুর প্রক্রিয়া দেখলেই কুকৌশল করে সেরামনির রেদিয়া নষ্ট করে তাদের ফাঁদে পা নয়, বরং প্রতিহত করতে হবে। হ্যাঁ অবশ্যই খোকন ভাই, এখন থেকে আর কোনো নয়, প্রতিহত করতে হবে। যাই হোক, যেটা করতেছিলাম, সিবিএ কালেকটিভ বার্গেনিং এগ্রিমেন্ট, এখানে মানে এটার সংজ্ঞাটা বাংলায় যেটা কইতেছে আর কি, যে কালেকটিভ বার্গেনিং এগ্রিমেন্ট বা সিবিএ হইল মালিক পক্ষের সাথে কর্মকর্তা বা কর্মচারীর স্বার্থ এবং সুযোগ সুবিধা জনিত বিষয় আদায়ের একটা সেতু বন্ধন, এটারে কয় সিবিএ। যেমন ধরেন এই যে সোনালী ব্যাংকের যে বর্তমানে যে সিবিএর নেতা জাকির ভাই, ধরেন হেরে সোনালী ব্যাংকের সব বাঘের মতো ডরায়। কেন ডরায়? কারণ এরা কর্মকর্তা কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলে।
রবিউল ভাই লিখছেন, বোরান ভাই আসলে কি ডেস্টিনি টাকা ফেরত দিবে? দিলে কতদিনের মধ্যে সম্ভব? আপনার আইডিয়া থেকে বলেন কতদিনের মধ্যে সম্ভব। এটা ডিপেন্ড করতেছে আমরা কত দ্রুত কর্পোরেট ওয়েতে, লিগালাইজ ওয়েতে হাইকোর্টের বোর্ডকে আমরা প্রেসারে রাখতে পারবো, সেটার উপর ডিপেন্ড করতেছে। যাই হোক, আমি পরে লাইভ শেষ করে আপনার লোকে কথা কমনে রবিউল ভাই। তো যাই হোক, কইতেছিলাম কি, সিবিএ। তো এই যে ধরেন সিবিএর যে ব্যাপারটা, ধরেন সোনালী ব্যাংকের যে ওই যে সিবিএ নেতা, ওই যে ধরেন জাকির ভাই, অথবা ধরেন ইসলামী ব্যাংকের সিবিএ নেতা ইসাক ভাই, এই যে এগরে দেখলে ওই ব্যাংকের মালিক টালিক সব কিন্তু হাগামুতা বাইরে হয়ে যায়। কেন? কারণ এরা কর্মকর্তা কর্মচারীদের স্বার্থ আদায়জনিত বিষয় নিয়ে কাজ করে। তো এই যে পিএইচডি ফোরামের যে জিগরি ভাইয়েরা, আপনারা তো ওয়ান কাইন্ড অফ সিবিএ এর মতোই। আপনারা আমগো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করতেছেন না, আমরা যারা বিনিয়োগকারী, সাধারণ বিনিয়োগকারী। তো আমগো এই যে কালেকটিভ বার্গেনিং এগ্রিমেন্ট, মানে আমগো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তো আপনারা দর কষাকষি করতেছেন। তো আপনারা তো এক্সেন্সের সিবিএ এর সংগঠনের মতোই। তো আপনারা যদি সঠিকভাবে একটা সিবিএ সংগঠন, বা আপনারা যদি পিএইচডি ফোরামের এই মানে সংগঠনটা যদি আরো শক্তিশালী করতে পারেন, কিয়ের বালের রফিকুল আমিন আর কিয়ের বালসাল, কিয়ের বালের বোর্ড ফোর্ড, আলিফের মতো সব ডরাইবে, আলিফের মতো। কারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ নিয়ে আমরা কথা বলতেছি। এই রকম একটা ফরম্যাট নিয়ে যদি আপনারা আগান, আপনারা তো অ্যাকচুয়ালি আমগো বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্যই কাজ করতেছেন। অতএব আপনাকে ওই টিমটারে আরো শক্তিশালী করেন। আমি গত কালকে যেটা শুনলাম যে আপনারা বিভাগীয় কমিটি করতেছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের বিভাগীয় কমিটিও অবশ্যই এটাকে সাধুবাদ জানাই আমরা। তারপর জেলা কমিটিও নাকি আপনারা করতে যাচ্ছেন, উপজেলা কমিটি, দ্যাটস ভেরি গুড। আরেকটা কথা আমি আপনাকে কই, আপনাকে সেন্ট্রাল পিএইচডি ফোরামের কেন্দ্রীয় কমিটিতে যেই কয়টা পিএইচডি আছে, ওই বাটপারের সাথে ওই কয়টা পিএইচডিও নাই। তাহলে এবার বুঝেন, আপনারা যদি সেন্ট্রাল কমিটি করেন, তারপরে ডিভিশনাল কমিটি করেন, ডিস্ট্রিক্ট ওয়াইজ কমিটি করেন, থানা পর্যায়ে কমিটি করেন, তাহলে বাটপার গোষ্ঠীর কি অবস্থা হইব বুঝতে পারছেন? অলরেডি গতকালকে অনেকে কইছে না, জেলায় জেলায় ঢুকলে একদম টেঙ্গি ভেঙে দিব, কইছে না? কইছে কিন্তু। অতএব আপনারা খালি আপনাদের সাংগঠনিক দক্ষতাটা, সাংগঠনিক সক্ষমতাটা আরো বৃদ্ধি করেন। সারা বাংলাদেশের সকল পিএইচডি আপনাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ। সারা বাংলাদেশের সকল এক্সিকিউটিভ, সাইকেল হোল্ডার, বিনিয়োগকারী সবাই আপনাদের সুদৃঢ় নেতৃত্বে ঐক্যবদ্ধ। জাস্ট আপনাদের সেন্ট্রাল পিএইচডি ফোরামের কার্যক্রম এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তিটারে আরো সুসংগঠিত করেন, আরো ঐক্যবদ্ধ করেন। দেখেন এই বাটপার গোষ্ঠীর হাগামতো বাইরে হয়ে যাবো। কিন্তু জিগরি ভাই যারা পিএইচডি ফোরামের, আপনাকে কইতেছি, শোনেন, যতদিন আমরা হাসিনা হাসিনা করছি হয় না, যখন কইছি হাসিনা চুদিনা, ওই একেবারে হাসিনা কিন্তু একদম লাথি দিয়া কিন্তু আমরা খেদাই দিছি। তো সেম ওই সার মারে সেই কয়ে লাভ নাই। ওই রফিকুল আমিন টামিন চুদিনা, ওইটা যখন কইবেন তখনই ডেস্টিনি চালু হইব। এত তেলাইয়া, এত সম্মান টম্মান বহুত দেখাইছেন ভাই, বহুত দেখাইছে ভাই। আর এত সম্মান টম্মান দেখানোর দরকার নাই। চোর বাটপারে আবার সম্মান কি দেখাইবেন? মিরপুর থেকে হাদিস ভাই বলছেন, আপনাদের সাথে আছি, একেবারে সহমত পোষণ করছি। এই যে দেখেন এই লোকটা, এই যে মিরপুরের হাদিস ভাই, উনি কি করছে? ওনার কাছ থেকে কিভাবে টাকা নিছে, কোষার মোষার বক্কর চক্কর এগুলো তো নিছেই। সর্বশেষ 2016 সালে যখন হাইকোর্টের রায় হয়েছিল যে 2800 কোটি টাকা জমা দেওয়ার শর্তে জামিন, তখন ওই যে গাছ বিক্রির একটা বিষয় এলো না, আদালতের নির্দেশ 6 সপ্তাহের মধ্যে গাছ বিক্রি করে টাকা জমা দিতে হইব রাষ্ট্রের অনুকূলে। তখন এই বাটপার এই হাদিস ভাই, ওনার কাছেও কিন্তু ওই গাছ বিক্রি বাবদ 50,000 টাকা না কত টাকা জানি নিছে। মানে একটা প্যাকেজ বানাইছিল তখন 25,000। তো কইছিল যে আমি তো 2800 কোটি টাকার গাছ কই বেচমু, আপনারাই কিনালন। এই কথা বইলে অনেকের কাছে টাকা নিছে। এই যে হাদিস ভাই, ওনার কাছ থেকে কত টাকা নিছে ওটা উনি ভালো বলতে পারবে। হয়তোবা 50-60,000 টাকা বা এরকম কোনো টাকা পয়সা হয়তো ওনার কাছ থেকে নিছে। এভাবে পদে 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 খালি উসিল্লা খুঁজেই খালি টাকা নিছে এই বাটপার। আর এভাবে এই হাদিস ভাইয়ের মতো ব্যক্তিদেরকে প্রতারিত করছে এই বাটপার। আমরা হাসিনা রে কইছি হাসিনা চুদিনা। তো এই বালের রফিকুল আমিন টামিন ওগুলোর চোদার টাইম নাই। পিএইচডি ফোরামের দায়িত্বশীল ভাইদেরকে বলবো, আপনারা ডেসপারেটলি আগাই যান। আর এত হিসাব টিসাব করার দরকার নাই। আর আমি জানি না আপনারা আবার নেগোসিয়েশন করবেন কিনা, আবার আপনাকে ডাকলে যাইবেন কিনা আমি জানি না। বাংলাদেশে
আওয়ামী লীগের নিষিদ্ধ করা হয়েছে, এবার এই বাটপারকে ডেস্টিনিতে নিষিদ্ধ করে দেন। ওরে যেখানে দেখবেন ওখানে ধরে একেবারে সেলস রিটার্ন ঘাড়ে ধরে আদায় করবেন, এইরকম ঘোষণা দিয়ে দেন। ওরে আর কোনো সুযোগ দেওয়ার দরকার নেই, এই বাটপারে বহুত জ্বালাইতেছে। আর প্রোগ্রামটা এত সুন্দর, প্রোগ্রামটা সবাই প্রস্তুতি নিয়ে আশা নিয়ে রাখছিল যে এখন মনে হয় একটা ব্যবসায়িক। এই যে দেখেন হাদিস ভাই, এই যে দেখেন হাদিস ভাই অলরেডি কিন্তু ওই যে কমেন্ট করছে, ওনার কাছ থেকে 50,000 টাকা নিছে। এটা কিন্তু গাছের টাকা, কোনটা বুঝছেন তো? ওই যে 16 সালে যখন কইছিল আদালত যে সেই 2800 কোটি টাকার গাছ বেচেন, বেচা জমা দেন রাষ্ট্রের অনুকূলে, ওই তখন এভাবে অনেকের কাছে কইছিল যে আপনারা গাছ গাছ নেন, এরকম প্যাকেজ করছিল 25,000 এরকম। তাহলে হাদিস ভাই 2টা প্যাকেজ মনে হয় নিছিল আর কি। এই 50,000 টাকার গাছ এই বাটপার কে ওনারে দিছে। এইভাবে করে হাজার হাজার মানুষের সাথে প্রতারণা করছে এই বাটপার। আসাদুজ্জামান আসাদ ভাই লিখছেন, হ্যাঁ ডেস্টিনি আসলে বাটপারের কাছে সেফ না, এটা তো ভাই কমপ্লিট। স্বপ্নবাজ ভাই লিখছেন, এতদিন সব খুলে যেত, কুতুবের জন্য হয় না। ভাই কুতুবের লেগার বয়ে থাকে না, ওর দরের উপর রাখতে হইব। ওর একার কারণে আর কোনো ধরনের তামসা আমরা সহ্য করবো না, অন্তত আমি করবো না। আমি আমার টিম নিয়ে ভাই প্রস্তুতি নিতেছি, এটা আরো প্রস্তুতি নিয়ে লই, সামনে আরো কিছু করবো, এটা বাটপার পরে টের পাইবো আর কি। আমি আমার টিম, আমার অনেক বন্ধু বান্ধব, তো বেশিরভাগই আমার বন্ধু বান্ধব তো আমার টিমে আমি কয়ে রাখছি, ওই বাটপার যেখানে দেখবি ঢাকায় তো সব আমার কম বেশি টিম ডিস্ট্রিবিউটর, কয়ে রাখছি যেখানে দেখবি বাটপারে আটকা টাকা টুকা আদায় করে লবি। আমার বন্ধু বান্ধব যেগুলো আছে এগুলো আরো কিছু কাজ করুম আমি সামনে, আপনাদেরও আপনাকেও টিমরা এসব কয়ে দেন যে যেখানে বাটপারে যে দালাল পালাল যারা যেখানে পাইবো একদম জায়গায় বয়ে সেলস রিটার্ন আদায় করে নেবেন। এমদাদ ভাই লিখছেন, রফিকুল আমিনকে পিএইচডিরা অবাঞ্ছিত করেছে। আচ্ছা ভাই, করে থাকলে তো ভালো। আপনারা যদি ভাই এই বাটপারকে যদি আপনারা এই অবাঞ্ছিত করে থাকেন, আমি আপনাদের সাধুবাদ জানাই। ওরে আমরা বহুত আগে অবাঞ্ছিত করছি, ওরে অবাঞ্ছিত মানে ওরে অবাঞ্ছিতই করতে হইব, ওরে আর কোনো সুযোগ দেওয়ার দরকার নাই। স্বপ্নবাজ ভাই লিখছেন, সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে, ওর পরিণাম ভয়াবহ। ওরে তো আমরা এতদিন সম্মান দেখাইছি, ওই মনে করছে এটা আমাকে দুর্বলতা, এটা হইলো আমাকে ভদ্রতা ছিল। কিন্তু ওরে এখন আমরা আর কোনো ভদ্রতা নেই, ওরে বাটপার কমু, বাটপার চোর বাটপার, ওরে বাটপারি কইতে হইব। কাতারের নাসিরুদ্দিন ভাই লিখছেন, রফিকুল আমিনের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। এই চোর, ওরে আবার রফিকুল আমিন কোন বাটপার কইবেন ভাই, বাটপার এখন থেকে বাটপার কইলেই মনে করবেন যে এই বাটপার। কথা কইতে চাই না, আসলে মুখ খারাপ করতে চাই না। মুরব্বীরা মুহূর্তে মুহূর্তে অনেক কিছুই নিষেধ করে, গালাগালি করতে। কিন্তু দেখেন আপনারা মুরব্বীরা এই বাটপারি বন্ধ করতে পারেন না, কিন্তু আমগো মুখ বন্ধ রাখতে কন কেন? আপনারা ওর এই বাটপারি বন্ধ করেন, আমগরে নিয়ে এইসব তামসা করতে বন্ধ করেন, এরপরে আমগরে কইেন গালাগালি বন্ধ করতে। যাই হোক, এবার আমগো বড়ুয়া সাহেবের উদ্দেশ্যে আসি। প্রশান্ত ভূষণ বড়ুয়া, আমগো হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের বড়ুয়া সাহেব। তো বড়ুয়া সাহেব কি দেশে মেশে আইসেন নি? দেশে আয়া বলে কারে বলে এমডি সুক্কুর করে এমডি বানায় বলে ফুটটুর করে যাবেন গা। তো কবে কেমনে আইবেন একটু আমগরে জানাইয়েন, আপনাদের একটু আমরা হালকা আপ্যায়ন করবো আর কি, বুঝেন নাই? আপনি তো ওই যে ওয়েলদাম স্ট NWT 3AC এটার আশেপাশেই তো থাকেন বড়ুয়া সাহেব। হনে নাম করে খেপায়ান না, ডেস্টিনি ডিস্ট্রিবিউটর কিন্তু সারা পৃথিবীতে ছড়াই ছিটাই আছে। আপনার লন্ডনের জিন্দিগিও কিন্তু একদম জাহান্নাম বানায় দিব, মাথায় রাখেন। শুনলাম পিএইচডি ফোরামের দায়িত্বশীল লগে নাকি আপনি কনফারেন্স করবেন, দ্রুত করেন। অনুমোদিত বোর্ডের অনুমোদিত বিষয় নিয়ে তেনা পেছাইতেছেন কেন? আমগো নিজের কানে শোনা এনএফসির অনুমোদন আপনি দিচ্ছেন জুম মিটিং এ, আমগো নিজের কানে শোনা এই বোর্ড রেজুলেশন কইরা এই বোর্ডের মার্কেটিং প্ল্যান এগুলো সব অনুমোদন কে দিছে? তো এখন আবার তেনা পেছান কেন? বড়ুয়া সাহেব, প্রশান্ত ভূষণ বড়ুয়া, অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের চেয়ারম্যান, কইতেছি এখনো অনারেবল কইতেছি। অনারেবল থেকে সুধীর ভাই হইতে 1 সেকেন্ডও সময় লাগবে না, যদি বুঝা ফেলাই আপনি ধনুফুনু করতেছেন। আপনারা এখনো ওই যে এই বেনিফিট অফ ডাউটে রাখছি, কারণ ওই যে বাটপারের লগে সিরাজুম্মনির এই সিরা বাটপারের লগে ওই বড় বাটপারের যে কথা হইতেছিল যে এমডি বানাইবো, এই দুইটার কথা শুনছি, কিন্তু এখানে আপনার কোনো ভয়েস ছিল না, যার কারণে আপনি এখনো বেনিফিট অফ ডাউট পাইতেছেন।
আমরা এখনো মনে করতেছি এই ষড়যন্ত্রে আপনি সম্পৃক্ত না, এখনো মনে করতেছি, যার কারণে এখনো আপনার অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের চেয়ারম্যানই কিন্তু কইতেছি আমগো কর্মসংস্থান ফেরতের গুরুদায়িত্ব রাষ্ট্র আদালত দিছে আপনারে, আপনি আদালতের এই দায়িত্ব কি পালন করছেন? আমগো ৪৫ লক্ষ লোকের বিনিয়োগ ফেরতের রূপরেখা সহ সমস্ত রেসপন্সিবিলিটি রাষ্ট্র দিছে আপনারে, আদালত দিছে আপনারে, আপনি আদালতের কি দায়িত্ব পালন করছেন বড়ুয়া সাহেব? এটার জবাব আপনাকে দিতে হবে বড়ুয়া সাহেব, মনে রাখবেন। হাদিস ভাই লেখছেন প্রজেক্ট 100+ এর জন্য, ইন্ডাস্ট্রির জন্য, কোশিয়ারের জন্য, কোম্পানি সেন্টারের, ওই যে দেখেন কোম্পানি সেন্টারের জন্য, ওই যে ডিটুকে অ্যাসোসিয়েটস এর জন্য ৩,০০০-৪,০০০ করে মনে হয় প্রতি সেন্টার বাবদ নিছে, ডোরার টাকা নিছে, আরডিসির টাকা নিছে, সংগঠনের জন্য নিছে, ওয়েবসাইটের জন্য, এই যে দেখেন এটা নতুন জানলাম, হাদিস ভাইয়ের কমেন্ট থেকে জানলাম যে ওয়েবসাইট তৈরি করার জন্য নাকি সবার কাছ থেকে টাকা নিছে। বাটপার আরো কত খাতে থেকে যে টাকা নিছে আল্লাহ জানে। যাই হোক বড়ুয়া সাহেব, আপনার উদ্দেশ্যে ছিলাম, আপনারে এসবের জবাব দিতে হবে। আপনি বড়ুয়া সাহেব, হাইকোর্ট আপনারে ৪৫ লাখ লোকের অভিভাবক বানাইয়া তাকে কর্মসংস্থান ফেরতের জন্য দায়িত্ব দিছে, আপনি এই দায়িত্ব পালনে এখনো পর্যন্ত দৃশ্যত ব্যর্থ হয়েছেন। আপনি হাইকোর্টের দায়িত্ব পালন করতে পারেন নাই। আপনি আমগো বিনিয়োগ ফেরতের সুনির্দিষ্ট রূপরেখা এখনো দিতে পারেন নাই। ৭, ৮, ৯ মাস হয়ে গেল আপনি চেয়ারম্যান হইয়া হাইকোর্ট আপনার দায়িত্ব দিল, আপনি কি দায়িত্ব পালন করছেন এটার জবাব আপনাকে দিতে হবে বড়ুয়া সাহেব। তো শুনলাম পিএইচডি ফোরামের আমগো জিগরি ভাইগুলোকে বলে আপনি জুম মিটিং করবেন, দ্রুত কইরা দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করেন, আর নাই তো উদ্ভূত পরিস্থিতি কিছু হইলে এটার দায় আপনার উপরে যাইব। আপনি হইলেন বোর্ড চেয়ারম্যান, মাথায় রাখেন বড়ুয়া সাহেব। আর কিছু কইলাম না আপনারে। যাই হোক, শেষ করে দিব আজকে। মন মেজাজ এমনি খারাপ, বিলা হয়ে আছে, এই প্রোগ্রাম ক্যান্সেলের ইস্যুতে মন পুরো বিলা হয়ে আছে বাটপারের উপরে। ধন্যবাদ, পর্ব দিয়া শেষ করব। জুবাইদ আহমেদ শাম্মী ভাই লিখছেন মায়ের উপরে কোনো ওষুধ নাই, কোনো কথা নাই, কোনো কথা নাই, একদম ঠিক। উল্টাপাল্টা করলেই মায়ের উপরে কোনো মানে কোনো কথা নাই, উল্টাপাল্টা করবো যেটা এটাই এখন মায়ের খেবো। হাদিস ভাই লিখছেন বড়ুয়া সাহেব মানিক সাহেবের মতো হবে না তো, তলের বিচি। ও আচ্ছা, ও ওই যে কালামানিকের কথা কইতেছেন, শামসুদ্দিন মানিক, ওই যে মাইরা বিচি ফাটাই দিছে যে একটা, পালাইতে গেছিল ভারতে। বড়ুয়া সাহেবরে এখন আমরা সম্মান করতেছি, ব্যারিস্টার সাহেব, আশা করি দ্রুত এই ৪৫ লাখ লোকের স্বার্থ উনি বিবেচনা করবে। যাই হোক, এখনো ওই জায়গা পর্যন্ত গেলাম না আর কি। বড়ুয়া সাহেব ঠিক আছে, ভালো থাকেন। আর আপনি কি করতেছেন না করতেছেন এটা আমরা অবজারভেশনে রাখতেছি, দেখি আপনি নেক্সটে আমগো পিএইচডি ফোরামের দায়িত্বশীল ভাইগুলোকে মিটিং এ আপনি কি করেন এটা আমরা দেখুন, আমরা দেখতেছি, কিন্তু মাথায় রাখেন। তো ধন্যবাদ, পর্ব দিয়ে শেষ করে দিব। আমাদের বিশেষ করে আমাদের প্রবাসে যে সকল অনারেবল ডাইরেক্টর আছেন, ফাউন্ডার ডিরেক্টর, বিশেষ করে আমি আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, ওনার বিশেষভাবে ওনার নামটা আমি নিতে চাই এই জন্য যে আসলে আজকের এই পর্যায়ে আসার ক্ষেত্রে দেশের বাইরে যারা গুরুত্বপূর্ণ লিডিং রোল প্লে করছেন, জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক হচ্ছেন ওয়ান অফ দ্য লিডার। সো ওনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। এর বাইরে আমাদের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব, অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব মেজবাউদ্দিন স্বপন এবং জনাব সাইদুর রহমান যারা প্রবাসে আছেন, ওনাদের প্রতিও কৃতজ্ঞতা। কারণ ওনারা ওই জুম মিটিংয়ে এই ইন ডিটেলে এই বিষয়গুলো না বললে আমরা আরও অনেক অন্ধকারে থাকতাম এবং আমরা আরও অনেক হয়তো প্রতারিত হইতাম। তো এই যে এই ক্লিয়ার করে আমাদেরকে এই প্রতারণা থেকে রক্ষার ক্ষেত্রে অনেক তথ্য দিয়ে ওনারা সহযোগিতা করেছেন। এই জন্য অনারেবল 3 ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন, আপনাদের 3 জনের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর বাইরে প্রবাসে আরও যে সকল শেয়ার হোল্ডার, ডাইরেক্টর, শুভাকাঙ্ক্ষী এবং আমাদের ডেস্টিনি পরিবারের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন আপনার প্রতি। তবে আপনার আরও শক্ত ভূমিকা আমরা দেখতে চাই। সর্বশেষ একটা জুম মিটিংয়ে আপনি অনেক কথা কওয়ার পরে কইছিলেন সপ্তাহখানেকের ভিতরে আপনি একটা ব্যবসা চালুর উদ্যোগ নেবেন, কিন্তু কই এরপরে তো কিছুই তো আমরা দেখতেছি না। তো যাই হোক, আমরা আপনার উপরে এখনো আস্থা রাখতেছি অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন। আশা করি আপনি এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আর আমাদের আরও একজন সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী
জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত, ওনার প্রতিও কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা প্রকাশ করছি। এবং ডেফিনেটলি স্পেশাল থ্যাঙ্কস অ্যান্ড স্পেশাল ক্রেডিট অ্যান্ড স্পেশাল স্যালুট, লাল সালাম, রেড স্যালুট গোস টু আওয়ার অনারেবল শেয়ার হোল্ডার জনাব আশরাফুল আমিন। উনি গত 7 মাসে ডেস্টিনির সিংহভাগ কাজ কমপ্লিট করে দেখাই দিয়েছেন, যেটা গত 3-4 বছরেও হয় নাই। এই 7 মাসে উনি 7 বছরের কাজ করে দেখাই দিয়েছেন। উনি কাজের লোক, যে কাজের লোক হ্যাঁ কথা কয় না, হ্যাঁ পদ পদবি খুঁজে না, হ্যাঁ কাম করে। এবং এই গত 7 থেকে 8 মাসে এই প্রতিষ্ঠান চালাইতে যা সার্ভার মেনটেন্স কস্ট, অফিস খরচ, স্টাফ স্যালারি, সার্ভার চালানো, সার্ভার চালু করা, এই যে এত এত কিছু করতে যা 40-50 লাখ টাকা অলরেডি ওনারা খরচ করে ফেলছেন। তো ওনারা খরচ করে এই যে আজকে এই পর্যায়ে নিয়ে আসছেন, এটা আমাদের জন্য। অতএব ওনারা ওনাদের প্রাতিষ্ঠানিক কাজ করতেছেন, এই জন্য আমাদের উচিত হলো আমাদের হাতের কাজটা করা, ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশন, এনএফসি থেকে সার্বিক বিষয়গুলো করা। তো অনারেবল শেয়ার হোল্ডার জনাব আশরাফুল আমিন, আপনি হয়তো বা মনে মনে ভাবতেছেন আপনাকে নতুন ভাবে আর কোনো নিয়োগ দেয় নাই, ম্যানেজিং কোঅর্ডিনেটর বা যাই বলেন, কোনো নিয়োগ ফিয়োগের দরকার নাই। আপনার ওই একটা এক্সিকিউটিভ অথরিটি যথেষ্ট। আপনি শেয়ার হোল্ডার, আপনার আছে কলমের শক্তি, এক্সিকিউটিভ অথরিটি। আমরা হইলাম ডিস্ট্রিবিউটর, আমগো আছে জনশক্তি। আমগো জনশক্তি, আপনার কলমের শক্তি, চালাই যান। আপনার কলমের শক্তি আর আমগো জনশক্তি, দুইটারে এক কইরা আপনি চালাই যান, নির্দ্বিধায় আপনি চালাই যান। বিবারিয়া কসবা থেকে পিএইচডি মনির ভাই গত আমাদের সাথে যোগ দিয়েছেন। গতকালকে ভাই আপনার বক্তব্য আমি শুনছি, খুব চমৎকার বক্তব্য দিয়েছেন। এইভাবেই আমাদের পিএইচডি যারা আছেন, আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধ হয়ে আগে আসতে হবে। এত ভদ্রতা, এত সারমার এখন আর টাইম নাই। বাটপার কইতে হইব, বাটপার, চোর বাটপার, চোরকে চোর কইতে হইব, চোর বাটপারকে চোর বাটপারি কইতে হইব। যাই হোক, অনারেবল শেয়ার হোল্ডার জনাব আশরাফুল আমিন, আপনার শেয়ার হোল্ডার পদবিটাই আপনার এক্সিকিউটিভ অথরিটি, যথেষ্ট। আর আমাদের জনশক্তি আপনার কলমের শক্তি। আপনি দুইটারে এক করে চালাই যান, কোনো বাটপার, চোর বাটপারের ঠাই আর ডেস্টিনিতে হবে না। কোনো ইতর বদমাইশ, কোনো সাইকো, কোনো লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কোনো প্রতারক, চোর বাটপারের ঠাই আর ডেস্টিনিতে হবে না। শরম নাই, লজ্জা নাই। 13 বছর 14 বছর ধরে ইচ্ছা করে ডেস্টিনি বন্ধ করে রাখছে। আশরাফুল আমিন 6 বা 7তম স্টেটমেন্ট চালু করার পরে 13 সালে আর কি, তারা বলছে আর চালু করার দরকার নাই, আমি বাইরে হয়ে তারপর চালু করব। এত এত কিছু করছে, সুপারিয়র, অমুক টমুক, এই ধান্দাবাজি কোম্পানি, এই সেই হাবিজাবি অনেক কিছু কইরা এত এত মানুষের কাছ থেকে টাকা নিছে। বলে যে 12 বছর যারা ছিল না, আরে বেটা 12 বছর যারা ছিল না, আর ছিল না, কারোর সাথে প্রতারণাও করে না, কারো কোনো ক্ষতিও করে নাই। আর এই বাটপার থাইকা বরং আরো হাজার হাজার মানুষের আরো নতুন করে ক্ষতি করছে। হাজার হাজার মানুষের কাছে টাকা পয়সা নিছে, আলিস দখল করতে চায়। আমগরে কয় দুষ্কৃতিকারী, আমগরে কয় আমরা নাকি মানে দুষ্কৃতিকারী। আবার চিপা চাপা দিয়া জোর করে পদ পদবীর লোভ খুঁজে, লোভী চোর। শরম নাই, লাজ শরম নাই। অর্থ ডেস্টিনির মানে আঙ্গিনায় অর্থ কোনো নৈতিক অধিকারী নাই। পিএইচডি ফোরামের দায়িত্বশীল ভাইদেরকে ধন্যবাদ আবারও দিব, ধন্যবাদ পড়বে পিএইচডি ফোরামের দায়িত্বশীল ভাইদের কাছে আবারও আসি। তার আগে আমাদের অনারেবল শেয়ার হোল্ডার জনাব আশরাফুল আমিন, আজকের এই ডেস্টিনির এই ইতিবাচক এতদূর অবস্থানে আসার পিছনে আপনি রক্তের বিরুদ্ধে দাঁড়ায়া কথা বইলা আমাদের পক্ষে কাজ করতেছেন, এই জন্য আবারও আপনার প্রতি সংগ্রামী সালাম এবং সংগ্রামী স্যালুট কমরেড। আপনার সাথে আমরা আছি, আপনি আগাই যান। জনাব আশরাফুল আমিন, অনারেবল শেয়ার হোল্ডার অ্যান্ড আমাদের তারুণ্যের আইকন, তারুণ্যের প্রতীক, আপনাকে লাল সালাম, আপনি আগাই যান। সারা বাংলাদেশের সিংহভাগ বিনিয়োগকারী ডেস্টিনি চালুর প্রক্রিয়ায় আপনাদের সাথে, আপনার সাথে, পিএইচডি ফোরামের সাথে ঐক্যবদ্ধ আছে ইনশাআল্লাহ। আমাদের জনপ্রিয় ট্রেনার আমাদের শামীম ভাই, আপনারা অনেকেই চিনেন। ওনার সিডি এবং ওনার ট্রেনিং ক্যাসেট দেখে দেখে আমরা ক্লোজিং শিখছি, গেস্ট জয়েনিং করাইছি। এখন দুবাইয়ে কর্মরত। ডিটুকে ব্যাকগ্রাউন্ড যিনি কন্টিনিউ করছেন এবং অনেক পিএইচডিদের বক্তব্য আমরা ওনার মাধ্যমে জানতে পারছি, অনেক গুরুত্বপূর্ণ তথ্য। শামীম ভাইকে ধন্যবাদ। উনি লিখেছেন এখন থেকে আর কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না রফিকুল আমিনকে। ভাই, আপনার সাথে আমি পুরোপুরি একমত, একেবারে 100% একমত। এই বাটপারকে আর কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না।
সে চোর, সে বাটপার, সে 45 লক্ষ মানুষের কর্মসংস্থান নিয়ে 13 বছর ধরে ছিনিমিনি খেলা বাটপার। তার সাথে আর কোনো ধরনের আপোষের দরকার নাই এবং এই বাটপারকে আর কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তন্ময় ভাই লিখছেন রফিকুল আমিন ইন্টারন্যাশনাল বাটপার, উই আর রেডি টু অ্যাকশন। ইন্টারন্যাশনাল বাটপার কোয়া যায় কিনা, সুডুমুডু বাটপার আর কি, ওই সুডুমুডু বাটপার। যাই হোক, ধন্যবাদ পর্বে এবার পিএইচডি ফোরামের ভাইদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের প্রতি বিনয়ের সাথে আবেদন থাকবে যে আপনারা দয়া কইরা দ্রুত যথাযথ ব্যবস্থা নেন। আমরা কিন্তু অপেক্ষায় আছি, জাস্ট আমরা একটা প্রাতিষ্ঠানিক গাইডলাইনের অপেক্ষায় আছি। প্রাতিষ্ঠানিক গাইডলাইনের সার্ভিসটা পাইলে হাজারে হাজারে মামলা হইব এই বাটপারের ব্যাপারে, আপনারা কনফার্ম থাকেন। জাস্ট আপনারা খালি উদ্যোগ নেন, আপনারা খালি আমাদের সুযোগটা দেন। পিএইচডি ফোরামের অনারেবল প্রেসিডেন্ট জনাব আমিনুল ইসলাম আমিন ভাই আপনারে কই, আমাদের দায়িত্বশীল আরো একজন ব্যক্তি আমাদের এই যে প্রেজেন্টেশনের দায়িত্ব পালন করেন জনাব ওয়াসিম ভুইয়া, ওয়াসিম ভাই আপনারে কই, তারপরে এমদাদ ভাই আছেন, তারপরে এই যে এদিকে আরো অনেকেই আছেন, আপনি করে কই, আপনারা দয়া কইরা উদ্যোগ নেন। আমরা আপনাকে সিদ্ধান্তের অপেক্ষায় থাকলাম। বিশ্বাস করেন, আপনারা খালি উদ্যোগ নিলে এই বাটপারের নামে মামলা হইব হাজারে হাজার, আর অপেক্ষা করা হবে না, আর এক মুহূর্ত ধৈর্য ধরা হবে না। এনাফ ইজ এনাফ। আপনারা দয়া করে পিএইচডি ফোরামের জিগরি ভাই যারা আছেন, আপনারা দয়া করে উদ্যোগ নেন। আর কালকে আপনাকেও যে মিটিংটা হয়েছে, এই মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো আপনারা নিছেন, আপনারা আগাই যান, আপনাদের সাথে আমরা সম্মিলিতভাবে আছি ইনশাআল্লাহ। ডিটুকে ব্যাকগ্রাউন্ডের কার্যক্রম যারা পরিচালনা করতেছেন, শামীম ভাই বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই। কালকেও ওনার এক প্রোগ্রাম দেখলাম, যে প্রোগ্রামে লিলি আপা নামে এক ভদ্র মহিলার বক্তব্য শুনলাম। উনি 1.5 কোটি টাকা একা বিনিয়োগ করছে এই সিরামনির এই বাটপারের বাচ্চা, এরপরে যে ডায়মন্ড মামুন টামুন যা আছে সব এর কাছে, এই লিলি আপার কাছ থেকে সার্ভিস নিয়ে চলছে এই বাটপারের বাচ্চাগুলা। এই যে লিলি আপা এখন 1.5 কোটি টাকা ইনভেস্ট করে অফিস 150-60-70 লাখ টাকা দিয়ে অফিস টফিস নেই, যে এগুলো ডিটুকে ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আমরা জানতে পারতেছি। এই জন্য শামীম ভাইকে ধন্যবাদ, মিরন ভাইকে ধন্যবাদ, উনিও ওনার যে ডাউনলাইন লিলি আপাকে নিয়ে আসছিলেন। আরো যারা আছেন, নুর নবী ভাই পিএইচডি, আবু সাইম বাহাদুর ভাই পিএইচডি, মুজাহিদুল ইসলাম সোহেল ভাই পিএইচডি, অনেকের বক্তব্য আমরা ডিটুকে ব্যাকগ্রাউন্ড থেকে শুনতেছি। এই জন্য ডিটুকে ব্যাকগ্রাউন্ড প্রোগ্রামের আয়োজনের জন্য শামীম চৌধুরী ভাইকে বিশেষ ধন্যবাদ জানাই। গোলাম মোস্তফা পিএইচডি ভাই লিখছেন মামলার বিকল্প মামলা, আরে মামলা দিয়ে ঝুলাই দিতে হবে ভাই, আর দেরি করা যাবে না। আরিফুজ্জামান ভাই লিখছেন রফিকুল আমিনের দলের নাম বাটপার হলেই ভালো হইতো। হয়তো বাটপারি, ওর বাটপারি তো। স্বপ্নবাজ লিখছেন 1000 খানেক মামলা 1 সপ্তাহের মধ্যে করতে হবে, এটা কোনো ব্যাপারই না। আপনারা উদ্যোগ নেন, পিএইচডি ফোরামে যারা আছেন আপনারা উদ্যোগ নেন, মামলা করার লেগে আমরা ঝাঁকে ঝাঁকে রেডি আছি। ওরে আর কোনো সুযোগ দেওয়া যাবে না, ওয়াই ডেস্টিনি চালু করবো না, এটা পরিষ্কার। যাই হোক, এমদাদ ভাইকে ধন্যবাদ দিব, এমদাদ ভাইও লাইভ করতেছেন। আমাদের পিএইচডি ফোরামের হজরত আলী ভাইকেও ধন্যবাদ দিব। হজরত আলী ভাই যে কেরানীগঞ্জের, উনিও লাইভ করতেছেন। আরো অনেকেই লাইভ করতেছেন, অ্যাক্টিভিটিস চালাইতেছেন। মিরন ভাইও লেখালেখি করতেছেন। ধন্যবাদ সবাইকে। আরো বেশি পরিমাণে আমাদের অ্যাক্টিভিজম দরকার এবং আরো বেশি পরিমাণে আমাদের ঐক্যবদ্ধভাবে এইভাবে আমাদের অ্যাক্টিভিজম চালায়া এই বাটপারকে তার সমস্ত চক্রান্ত নস্যাৎ করে দিতে হবে ইনশাআল্লাহ। জিয়ারুল হক জিয়া পিএইচডি রংপুর থেকে জিয়া ভাই লিখছেন 12 বছর এই বাটপার ভাই, কি কমু ভাই, আর কি কমু। যাক, আমাদের অ্যাক্টিভিজম যেটা চলতেছিল সেটা ইনশাল্লাহ চলতেছে এবং সেটা ইনশাল্লাহ চলবেই। এই হক এবং ইনসাফ প্রতিষ্ঠার যে সংগ্রাম আমাদের, এটা চলছে, এটা চলবে। আমি আগেও কইছি, আমি আজকেও কই, ডেস্টিনির বর্তমান নিয়ন্ত্রণ এই বাংলাদেশ, এই পৃথিবীর কারো হাতে নাই। ডেস্টিনির বর্তমান নিয়ন্ত্রণ এই পৃথিবীর কারো হাতে নাই। ডেস্টিনির বর্তমান নিয়ন্ত্রণ মহান রব্বুল আলমিনের হাতে। মাওলায়ে করিম যেভাবে চাইতেছেন সেভাবেই ডেস্টিনির কার্যক্রম পরিচালিত হইতেছে, হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। আর আমাদের যে অ্যাক্টিভিজম, এই অ্যাক্টিভিজমের মাধ্যমে ইনশাআল্লাহ ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে, মজলুমের বিজয় হবে এবং জালিম বাটপারের জালিমের চূড়ান্ত পতন হবে। আর আমাদের এই অ্যাক্টিভিজম চলতেছিল, চলতেছে এবং চলবেই। আমাদের এই অ্যাক্টিভিজম চলছে, চলবেই, কারণ ডেস্টিনি কারো বাপের না।